ওরে দুষ্টু মন, তুই যত যাই আমার বলিস না কেন, যতদিন না আমার মেঘ পাখি আমায় ভালোবাসবে ততদিন না আমি ওকে কিছুই করব না। দেখো মেঘ, তোমার জন্য পুরা রুমে আলোর ব্যবস্থা করে রেখেছি। আমি তো জানি তুমি অন্ধকারে ভয় পাও, তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তোমার কষ্ট হলে আমারও যে খুব কষ্ট হয়ে জান, তুমি তো বুঝো না আমায় জান। কাব্য উঠে দাঁড়িয়ে দরজার কাছে রনিকে পাহারায় রেখে গেল। রনি দেখিস, এই ঘরে যেন অন্য কেউ ঢুকতে না পারে। আচ্ছা ভাইয়া। এক ফোঁটা চোখের পানি মুছে কাব্য চলে গেল বিয়ের আসরে। মিশু বসে আছে মাথায় বিরাট বড় ঘোমটা দিয়ে। কেউ একজন বলল, এত বড় ঘোমটার কি দরকার, ঘোমটাটা সরিয়ে দাও। আয়শা খালা নিজে যাচ্ছিল ঘোমটা সরাতে, কাব্য বাধা দিয়ে বলল, আরে খালামণি থাক না, বিয়ের আগে যখন ভাবি কাউকে মুখ দেখাতে চাচ্ছে না তখন বুঝতে হবে ভাবির মুখ আগে ভাইকে দেখাতে চাই। কাব্যর কথায় সবাই হা হা করে হেসে উঠল। ভাইয়া, আমি তোমার ভাবি হব এটা কথা ছিল, কিন্তু তুমি আমার এটা কেন বললা না? তুমি আমার দুলাভাই হতে চাও, তোমায় আমি দুলাভাই মানি না। ওরে শালি, নিজের কাজ হয়ে গেছে, এখন আমি আপনার কে? শালি ডাকটা কিন্তু অনেক সুন্দর দুলাভাই। দুলাভাই ডাকটাও কিউট অনেক। সবসময় বড় বোনের সাথে বড় ভাইয়ের বিয়ে হয়, কিন্তু প্রথমবার বড় জনের সাথে ছোট জন, আর ছোট জনের সাথে বড় জন। বাহ, আমরা তো ইতিহাস রচনা করব। বলছি। কাব্য ঘুরে মিশুর দিকে তাকালো, নিজের অনামিকা আঙুলটা দাঁত দিয়ে চেপে ধরে বলল, তোর বোন তো এক নম্বরের কাপড়, নিজের ভালো বোঝে না, সব সময় উল্টাপাল্টা ব্যাঙের মাথা বোঝে। মিশু পিছনের দিকে তাকাতে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। প্রতিনিয়ত কাব্যকে থামানোর চেষ্টা চালাচ্ছে। কাব্য আবার বলে উঠল, শোন, আমি জানি তোর বোন হয় তাই তোর খারাপ লাগছে, কিন্তু তুই বল, ওর মতো গাধি আর একটা হয়? কোন পাগলির পাল্লায় পড়েছি আমি আল্লাহ জানে। ভাইয়া পেছনে। কি পিছনে? আমার সবকিছু সামনে রে বোন, সামনে। না ভাইয়া, তোমার সব পেছনে। এই দেখ, তুই বেশি পাকনামো করবি না তো, তোর বোন তো পৃথিবীর নাম্বার 1 ইডিয়েট। ছি ভাইয়া, পেছনে। পিছনে না, আমার তো মনে হয় ও নিজের চেহারায় বিয়াক্কালের মতো নিয়ে ঘুরে বেড়ায়। এত কিসের ভয়? ভাইয়া বলো না। এই তুই চুপ কর তো, তোর বোন এমন করে 5 বছরের বাচ্চা, কিছু বুঝে না, এখন নিঃশ্বাস কেন ও? দেখতে লম্বা চওড়া, উফ জ্বালা, তখন থেকে পিছে পিছে করছিস, কি আছে পিছে? কাব্য পিছু ঘুরতে দেখলো মেঘা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য আবার ওপাশ ঘুরলো আর ফিস ফিস করে মিশুকে বলল, আমার পিছে যে তোর বোন, আগে বলতে পারলি না? অনেকক্ষণ থেকে ইশারা করছিলাম, তুমি তো বললে আমার সব কিছুই সামনে। এখন আমি কি করি? কি করার, আমার পক্ষ থেকে তোমার জন্য 2 মিনিটের নীরবতা। অনেক হয়েছে আপনাদের ফিসফিসের, এখন কি আমার কথা শুনবেন দয়া করে? মেঘার কথায় কাব্য আর মিশু সোজা হয়ে দাঁড়ালো। দুজনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মেঘা কিছুক্ষণ চুপ থেকে বলল, মিশু, আমার কি এই কথাগুলো বলিস না কেন? কাব্য কিছু মেঘা মেঘার পা মিশু ছাড়। মিশু কান্না করে যাচ্ছে। মেঘা মিশুকে ঘিরে বলল, কান্না করছিস কেন বোন? তোকে আমি অনেক বেশি ভালোবাসি। তুই কি ভেবেছিস ভালোবাসার দাম দিতাম না? না মিশু, না, আমি তোকে বলছি কবির ভাইয়া তোকে ভালোবাসবে, দেখিস। তুই কান্না করিস না বোন আমার, তোর কান্না আমার সহ্য হয় না। মিশু মেঘাকে জড়িয়ে ধরলো। আসলে সে ভাবতে পারেনি মেঘা এত সহজে সব মেনে নিত, তাকে সাপোর্ট করবে। এসব ভেবে মিশুর আর কান্নার বাদ থামছে না। মেঘা মিশুর চোখের পানি মুছে দিয়ে বলল, এখন থেকে তোর ভালোবাসা পেতে তোর বোনেরও ফুল সাপোর্ট থাকলো। মিশু খুশি হয়ে মেঘাকে জড়িয়ে ধরে রাখতে লাগলো। আমার অনেক খুশি হচ্ছে। কি? মেঘা মিশু দুজনে কোমরে হাত দিয়ে বলল, আরে রাগ করছো কেন? আমি তো তোমাদেরই, সমস্যা কোথায়? মানে আবার কি? আমি তো তোমার বস, তোমারই তো হবে।
সাথে রাগ করছো মেঘা? না, আপনি কিছুক্ষণ আগে আমার নামে যত সুন্দর সুন্দর কথা বলেছেন তার জন্য তো আমি আপনাকে রীতিমতো আদর করব। মেঘা, তুমি আমার সাথে রাগ করলে আমি খেলবো না, যাও। যা, আর এখানে আমরা কি খেলছি বলবেন আমায়? এই আপু, তুই থাম তো। এই আহারে বোন, প্লিজ ভেঙা টেপ রেকর্ডারের মতো আবার ভ্যামেন করতে বসিস না। কাব্য ভাইয়া, আমি কিন্তু সত্যি কান্না করব। এক তো কবির ভাইয়া আমার সাথে কথা বলছে না, আদৌ আমায় ভালোবাসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আর তোমরা তোমাদের নিজের ঝামেলা নিয়ে পড়ে আছো, আমার কথা তো কেউই ভাবে না। স্বামীকে ভাইয়া বলে ডাকলে ভালোবাসবে কিভাবে গাধীর আম্মা? এর মানে আমায় ভালোবাসবে না কখনো? ভালোবাসবে, আগে ভাইয়া ভাইয়া করা ছাড়বি, দেখবি এমনি বাসবে। আর দেখ, এত তাড়াহুড়োর কিছুই নেই। বরটা তো তোর, পালিয়ে তো যাচ্ছে না। দেখি এত সুন্দর কিউট বউকে না ভালোবেসে পারে কিভাবে? আপনার মতো ক্রিমিনালকে তো জেলে 4 দেয়ালে রাখা উচিত। আপনি খোলা হাওয়াতে কি করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। এই তুই চুপ করো তো। কাব্যর এই কথা বলতে 1 মিনিট না দাঁড়িয়ে মেঘা হনহন করে চলে গেল। ইসরে, তোর জন্য আমার সংসারে আগুন লাগছে। আমি কি করেছি বলো তো? যা, নিজের বরের কাছে যা তো, আমায় জ্বালাস না। আমার বউটা রেগে চলে গেল। কাব্য মেঘার পিছুই ছুটলো আর মিশু হাসতে হাসতে নিজের রুমের দিকে গেল। একদম 99 ডিগ্রি সেলসিয়াসে টকবক করে রাগ মেঘা ফুসছে। কাব্য আসতে তার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি আমায় চুপ করতে বললেন কেন? না মেঘ, আমি তো এমনি এমনি বলছিলাম। কি এমনি এমনি বলছিলেন? আপনি আমার উপর দাপট দেখাতে চেয়েছেন কেন বলুন? কেন? আমি তোমার উপর কিসের দাপট দেখাবো? মেঘ, কিসব বলছো? এখন আমি কি সব বলছি? আমি নিজের চেহারা বেয়াক্কেলের মতো করে নিয়ে ঘুরে বেড়াই? 5 বছরের বাচ্চা আমি, কিছুই বুঝি না? আমি এমনি বলছি মেঘ। সোয়াগী স্বরে বলল কাব্য। আপনি আমার সাথে ভুল করে যে বিহেভিয়ার করেছেন তার জন্য আমার উচিত ছিল কিছু করার, কিন্তু আপনাকে কিছু বলেছি আমি? বলুন, বলেছি কিনা? অন্য মেয়ে হলে কি করতে জানেন? আপনার গলে ঠাস ঠাস করে থাপ্পড় মারত, তারপর আপনার নামে কেস করতো, আপনার মতো সাইকো লাভারের 12টা বাজিয়ে দিত। তুমি আমার উপর কত বড় মেহেরবানি করেছো মেঘ, তার জন্য আমি তোমার সব হুকুম মানতে রাজি মেরা রানী। যে আমার নামে এত কিছু আমারই বোনের কাছে বলতে পারে তার কাছে আর কিছুই আশা করা যায় না। মেঘ, মাফ করে দাও না প্লিজ, আর হবে না। প্রতিবার আপনি ভুল করবেন আর মাপ যাবেন, তা তো হয় না। প্লিজ মেঘা, মাফ করো না প্লিজ। আর একটা কথা বলবেন না আপনি। বলে মেঘা রুম থেকে বের হতেই কাব্য পিছু থেকেই মেঘার শাড়ির আঁচল ধরে নিল। মেঘা যাচ্ছে আর কাব্য মেঘার যাচ্ছে আর বলছে, সরি মেঘ, শোনো না আমার কথা। এসে দেখলো তার বন্দি করে বিছানার উপর রেখে দিয়েছে। পাশে টাই, পারফিউম, ঘড়ি আর মানি সাজিয়ে বিছিয়ে রেখে দিয়েছে। কবির ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে ছটপট কম কম মনে হচ্ছে। পিছন থেকে মিশু এসে বলল, তোমার কোটটা তো পরে নাও। কবির কোটটা নিয়ে যাবে তখন মিশু বলল, আমি পরিয়ে দিই। কবির কিছুক্ষণ মিশুর দিকে তাকিয়ে থেকে কিছুই বলল না। মিশু কোটটা পরাতে লাগলো। কবির ভারী করে বলল, এভাবে কখনো আমার কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারবে না তুমি। কবির মিশু মুস্কি হাসি দিয়ে নিজেকে বলল, সেটা তো সময় আসলেই বোঝা যাবে। মেঘা পড়েছে মহা জ্বালায়। এই পিশাচ কাব্যটা তার পিছুই ছাড়ছে না, শুধু পিছু না, তার আসল ছাড়ছে না। মেঘার পিছু পিছু সে নেচে বেড়াচ্ছে। হুট করে মেঘা থেমে গেল। মেঘার সামনে নানি কোমরে হাত দিতে দাঁড়িয়ে আছে। নানি কাজ First blood. নিচু করে দাঁড়িয়ে আছে। কাব্য মেঘার পিছু থেকে শাড়ির আসলটা পেঁচিয়ে নিয়ে এসে মেঘার পাশে দাঁড়ালো। কাব্যর কাণ্ড থেকে নানি গোল গোল চোখে তাকিয়ে আছে। কাব্য হাসতে হাসতে মেঘার হাত ধরে নিচে নিয়ে গেল। মেঘা হাত মুসলামুসলি করছে। কাব্য মেঘার দিকে তাকিয়ে হেসে আরো শক্ত করে ধরে বলল, চুপচাপ নিচে চলো, না হয় রানীর কাছে রেখে আসবো তোমায়। মেঘা মুখ ভেঙে কেটে কাব্যর সাথে মিশেই যেতে দেখলো মামিমা আয়শা খালাকে কঠিন ভাবে বলেছে, আপা তোকে কে বলেছে
আমার সংসারের বিষয়ে এত নাক গলাতে? আয়শা খালা কিছুই বলছে না, তিনি চুপচাপ কথা শুনে যাচ্ছেন। কাব্য মেঘার হাত ছড়িয়ে দিল। কি হয়েছে মা? এই সংসার আমার, আমার কথার কোনো মূল্যায়ন না করে সবাই যে যার মতো ইচ্ছা করে চলছে। শোন আপা, একটা কথা বলি, তোর স্বেচ্ছাচারী মনোভাব এখানে চলবে না। যদি এটা করতে হয় আমার বাড়ির বাহিরে গিয়ে কর। আয়শা বেগম সবসময় দিকে তাকালো। আগে ঘুরে তুমি কাকে কি বলছো? যে তোমার সংসারটা এতদিন ধরে আগলে এসেছে, যে খুঁটিনাটি সব দায়িত্ব পালন করে এসেছে তাকে আজ সংসার বললে সংসার তোমার হয়ে গেল? আরে ছোট ছোট মাছ কি জিনিস বুঝতে পারতাম না। তুমি তো তোমার লাইফ নিয়ে এত ব্যস্ত ছিলে, তোমার যে ছোট ছোট দুই পার্লার, শপিং, ঘুরতে যাওয়া, ফ্রেন্ড, এইসব নিয়ে ব্যস্ত থাকলে তুমি কি আজও বলতে পারবা আমার আর ভাইয়ার কি কি পছন্দ? তুমি তো নিজের সন্তানকে মায়ের যে স্নেহ মমতা তা দিতে পারোনি, আর সংসারের কথা বলছো মা। জানো মা, নিজের মায়ের ভালোবাসা পাওয়ার হাহাকার আমায় বড্ড জ্বালিয়েছে। এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছিল এই মনটা। সেটা জানো তুমি? তুমি কখনো বোঝার চেষ্টা করেছো যে পরিবারে মা বাবা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত থাকে, সেই ছেলে মেয়েগুলো বুঝে ভালোবাসার মানে কি, কতটুকু। ছোট থেকে এই খালামণির ভালোবাসাটা পেয়েছি, তাকে এভাবে তার প্রতিদান দিও না। কাব্য চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। পুতুল চৌধুরীর আসলে মুখ বুজে উপরে চলে গেলেন। আয়শা খালার পাশে মেঘা দাঁড়াতে মেঘার হাত ধরে হু হু করে কেঁদে উঠল। তার কান্না বাদ থামছে না। এই প্রথমবার মেঘা তাকে এভাবে কাঁদতে দেখলো। মেঘা কি করবে, কিছু বলবে, তাও কেন জানি পারছে না। আয়শা খালা মেঘার হাত ছেড়ে দিয়ে ভিতরে চলে গেল। মেঘা কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, কাব্যর বলা কথাগুলো আসলে মা বাবার ভালোবাসাটা তার যে কতটা গুরুত্বপূর্ণ বহন করে তা মেঘার থেকে ভালো কে জানে। আজ প্রথমবার মেঘার মনে হচ্ছে সে কাব্যকে ভুল চিনেছে। তার যে বাইরের চেহারাটার পিছিয়ে অন্য একটা চেহারা লুকিয়ে আছে, মেঘার সেই চেহারাটাকে খোঁজা উচিত, তাকে জানা উচিত। মেঘার কিছু না ভেবে মন থেকে কাব্যকে মাফ করে দিল। কাব্যকে খোঁজার জন্য বাসার বাইরে এসে দেখলো কাব্য বাগানে দাঁড়িয়ে আছে। মেঘা এক চিমটি হাসি নিয়ে কাব্যর দিকে এগিয়ে আসছে। মনের মধ্যে হাজারো ভালো লাগার অনুভূতিগুলো মেলে ছেড়ে উঠেছে। ভালোবাসার সাগরের আনন্দনা হচ্ছে। মেঘা কাব্যর কাছে আসার 1 মিনিট আগে কই থেকে একটা মেয়ে এসে কাব্যকে জড়িয়ে ধরল। দূর থেকে স্পষ্টভাবে তার দেখে মেঘা হনহন করে এগিয়ে আসলো। একটা জায়গায় 30 সেকেন্ডে ছুটে চলে আসলো। মেঘা আসতে কাব্য মেয়েটিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। মেঘার দিকে তাকিয়ে বলতে লাগলো, মেঘা ও প্রিয়তা আমার সব থেকে ভালো বন্ধু। প্রিয়তা ও আমার স্ত্রী মেঘা কাব্য চৌধুরী। মেঘা হাসি মুখ নিয়ে প্রিয়তার দিকে তাকালো। প্রিয়তা হেসে হেসে বলল, ভারী মিষ্টি মেয়ে তুমি। তুমি জানো তুমি অনেক ভাগ্যবতী। তুমি কাব্যর মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়েছো। কাব্য প্রিয়তাকে থামিয়ে দিয়ে বলল, না, ভুল বললি। আমি অনেক লাকি যে মেঘা আমার বউ। কথা বলার মাঝে কথা বলার শব্দ তো জানো না। অপেক্ষা করতে থাকলে তো দিন করে First blood. এই তুই ফুট তো। এখন আমি মেঘের সাথে আড্ডা জমাবো। আর তুই দ্বিতীয় ব্যক্তি এখানে থাকতে পারিস না। না। হয়নি, বিয়ে হলো না, আর এর মধ্যে বউ পাগলা হয়ে উঠেছিস। যা থাকতে। না, তুই যা, আমার বউ আমার সাথে থাকবে। প্রিয়তা মেঘার হাত ধরে টেনে নিয়ে গেল ভিতরের দিকে। আর কাব্য হাসি মুখে তাকিয়ে আছে মেঘার দিকে। কাব্যর হাসি মুখটার দিকে মেঘা এক নজর দিয়ে ভাবে, প্রিয়তার জন্য আপনার মুখে কত সুন্দর হাসি ফুটেছে। প্রিয়তা মেয়েটা মন্দ না, অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। সাধারণভাবে আমরা কোনো কথার পর কোনো কথা বলবো তা খুঁজে পাই না, আর সেই জায়গায় এই মেয়েটি কোনো কথাটা বলবে সুন্দর হবে তা তার আগে থেকে জানা আছে। সব কথার মাঝে একটা কথা কাব্য ওপর কথা 4 ভাগের আর তবুও একটু পড়াই খুব
পাশে গা এলিয়ে বসে তার কাঁধে মাথা রাখলো। মেঘা ছাড়াতে যাবে, সামনে প্রিয়তাকে দেখে কিছুই বলল না, উল্টো এমন ভান ধরলো যে সে লজ্জার লাঠিটা হয়ে উঠেছে। প্রিয়তার বিষয়টা হয়তো ভালো লাগলো না, সে বলে উঠলো কাব্য। কাব্য মেঘার কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে পা দুলাচ্ছিল। সে চোখ বন্ধ করে বলল, এটা কি হচ্ছে? কোনটা? তুই এখানে কেন আসলি? দেখ, তোদের মাঝে আমি আসলে প্রবলেম কোথায় বলতো? কাব্য সোজা হয়ে বসে কথাটা বলল। প্রিয়তা আর Free Fire India is set. আপনি তো সেই কখন এসেছেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। উঠতেই কাব্য হাত ধরে বসে দিল। আমি তুলিকে দিয়ে যাবে। বাচ্চাদের মতো করে প্রিয়তা বলল, কাব্য, তুই তো আমার ভুলে যাচ্ছিস। হালকা শব্দ করে হেসে প্রিয়তার পাশে বসতে বসতে বলল, হয়েছে হয়েছে, একদম না। তুই এভাবে রাগ করছিস কেন বলতো? আমি তো রাগ করবো? তুই আমার ফ্রেন্ড। প্রিয়তার মেঘা Double takedown. মেঘা দিচ্ছে কিন্তু ওই যে ভদ্রতাজনিত কারণে পারছে না, উল্টো হাসি দিতে ফুটে ফুটে হচ্ছে মুখের কোণে। ফুলে এসে চা নাস্তা দিয়ে গেল। উফ, সামনে এক কাপ কফি দেখে মেঘার চট করে মনটা ভালো হয়ে গেল। এক কাপ কফি পারে এখন তাকে শান্তি এনে দিতে। সব ভাবনা বক্স রেখে তালা মেরে কফি হাতে নিয়ে এক সময় রীতিমতো চিল্লাই প্রিয়তা বলতে লাগল। মেঘা অবাক হয়ে বলল, কি করছি? তুমি ভুল করে কফি কাপ নিয়ে নিচ্ছ। কাব্য, কফি ছাড়া অন্য কিছু বলতে চা খায় না। কি? আমিও চা খাই। মেঘার কথার কাপ First two. সেই ছোট থেকে করি। Help me! আমি ফুলিকে বলছি আরেকটা কফি দিতে। না, আপনি বসুন, আমি তো নিয়ে আসছি। Double takedown. কে রে বলল। মেঘা, তুমি তো এটা এটো করেছো। কাব্য তোমার এটোটা খাবে? ও সরি, আমি আরেকটা নতুন নিয়ে আসছি। কাব্য Resources here. মগটা Resources here. আপনি কি করছেন বলুন তো? আমার চা খাবো, তুমি অন্য Need একটা নিয়ে equipment. আসো। আমি তো এটা খেয়েছি। আমার Thanks. কোনো সমস্যা নেই, বুঝলে? এটা এখন আমার কাছে বিরল মুশকিল আছে। চোখ থেকে মেঘাকে কথাটা বলল। মেঘা কিচেনে চলে গেল আরো এক কাপ কফি আনতে। কিছুক্ষণ পর মেঘা কফি হাতে ফিরে আসলো আর দেখলো প্রিয়তা হাসিতে কাব্যর গায়ে এড়িয়ে একদম মেঘাকে দেখে প্রিয়তা হেসে বলল। মেঘা First two. কাব্য এক অদ্ভুত অনুভব নিয়ে মেঘার দিকে তাকালো। প্রিয়তা উঠে হেসে মেঘার পাশে বসলো। মনে মনে মেঘা এটা যাচ্ছে। প্রিয়তা একের পর এক ছবি দেখতে চলছে। Help me! Double takedown. আর একে দেখো, সব আসলে স্কুলে শেষ করে। মেঘার ইচ্ছা হচ্ছে ফোনটা তুলে আছাড় মারতে, কিন্তু সে নিরুপায়। আমি বিরক্ত হয়ে দেখছি আর কত চোখ দিকটি তুলেছে এই মেয়েটা, সেটা Help me! ফোনে। Double takedown. তার জন্য ভালো ভালো দোয়া করতে হবে। আমাকে Help me! বাঁচালে। Thanks. কেউটা গেল। First তারপর সে আমার blood. পাশে বসে। Resources আমি here. তার গা ঘেঁষে বসলাম। সে এখন আমার নিয়ে I want to thank. ভাবতে ভাবতে Need equipment. আর হয়ে খায়, Double kill. Thanks. আমার কাছে গিয়ে শেষ করে বললাম, Thanks. এই মেয়েটার কি বাড়িতে নেই? কাবু ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকালো। অবশ্য এটা 2 নাম্বারই অবাক, কারণ আমি তার গা ঘেঁষে বসতে তিনি প্রথম নাম্বারে অবাক হয়েছে। তিনি একটু আধ ভাঙা কণ্ঠে বললেন,
বাড়ি যাওয়ার নাম নেই। Enemy spot! কাজ আছে। এভাবে বসে বসে আড্ডা দেওয়ার মতো টাইম আমার Help কই? me! কাব্য বড় বড় চোখ করে বলল, আচ্ছা মেঘা, তুমি সংসার Thanks. সামলাও, আমি না হয় আড্ডা দেই। আমি রাগে উঠে দাঁড়ালাম। আপনার বন্ধু আসতে না আসতেই আপনার কথার ধরন বদলে গেছে। হ্যাঁ, তা তো যাবেই। সিঁড়ি দিয়ে First blood. এটা কি হলো? Help me! Double takedown. Double kill. Triple takedown. আমি নিজে নিজে বকবক করতে করতে মিশুর রুমে গেলাম। মিশু গায়ে এলিয়ে That was বিছানায় fast. মুকুর হয়ে কবির ভাইয়ের ছবি নিয়ে গালে হাত দিয়ে আছে। এই যে বাড়ির বড় বউ, ছবি থেকে বের হয়ে সংসারের কাজে হাত দিবেন কি? মেঘার কথায় হুড়মুড় করে উঠল মিশু আর একটু লজ্জামাখা কণ্ঠ করল, আপু তুমি না। আমায় ছাড় আর তোর সংসারের হাল ধর, বুঝলি? কাজে আসবে। কি কাজ করবো? ওরে Free গাধা। Fire India is set in a Wait, virtual world, কি বললি and it's তুই? not based on the real গাধা world. না। Don't worry বাহ, if you're eliminated. স্বামীর Respawn alerts. দরকার ইচ্ছা, হ্যাঁ? তোমাদের দিন। Head there! আমাদের চুপ করতেই বলতাম। তোকে ভালো কথা বলতে আসছিলাম, এখন বলবো না। It's এই showtime! এই আপু যাস না, প্লিজ বল না, বল। দেখ, কোনো মানুষকে বুঝতে হলে প্রথমে তার পেটের মন জয় করতে হয়। এটা কোন কপি? এটা কিছু দরকার নাকি আমার ভাইয়ার সব পছন্দের রান্না বান্না করে নিয়ে যাবি অফিসে, আর দেখবি সে আস্তে আস্তে তোর প্রতি দুর্বল হয়ে পড়বে। তারপর মসৃণ হয়ে যাবে তোর প্রতি। এই আপু তুই আজকাল বেশি ফ্রি হয়ে যাচ্ছিস। First doom. আমি তো তেমন রান্নাবাড়ি পারি না। আমি আছি তো, তুই চল। চল আপু। এখন প্রিয়তাকে কাব্যর রুচি রাখতে লাগছে। তার কোনো কথায় তার মাথা শুধু মেঘাকে কথাবার্তা বাড়ায়। মিসেস পুতুল চৌধুরী নিচে নেমে এসে প্রিয়তাকে দেখে খুশি হয়ে পড়ল। Double takedown. অনেকক্ষণ হলো আন্টি। আমায় কেউ জানায়নি কেন? Thanks. তুমি কিছু নিয়েছো? আন্টি আপনাকে ব্যস্ত হতে হবে না। ওয়াও আন্টি, এই শাড়িতে তো আপনাকে জাস্ট অসাধারণ লাগছে। ও থ্যাঙ্কস প্রিয়তা। এরই মধ্যে বাসার কাজের লোক রহিম এসে বলল, ম্যাডাম, ফ্রিজের তারটা লিক হয়ে গেছে কোনোভাবে। এখন কেউ ফ্রিজটা ধরলে শর্ট খাইতে পারে। মিস্ত্রি ডাইকায় Head there. এটা এখনই ঠিক করতে হইব। মিস পুতুল চৌধুরী রাগী কণ্ঠে হুঙ্কার করে বলল, বেয়াদব, মেহমানের সামনে এসে বলছি বাসায় কি কেউ নেই? এইসব ছোটখাটো জিনিস আমায় দেখতে হবে এখন? কাব্য অনেকটা রাগ হয়ে বলল। তুমি দেখবে না তো কে দেখবে মা? এটা না তোমার সংসার। কাব্যর কথায় মিসেস চৌধুরী বেশি কিছু বললেন না। তিনি বিরক্ত হয়ে রহিমকে বলল, যা, আমি এখনই ইলেকট্রিশিয়ানকে ফোন করে দিচ্ছি, ওরা এসে রিপেয়ার করে দিয়ে যাবে বলে পুতুল চৌধুরী ব্যস্ত ভঙ্গিতে নিজের রুমের দিকে চলে গেলেন। এত সব চিৎকার চেঁচামেচির মধ্যে টিপটাপ পা ফেলে রান্নাঘরের দিকে চলে গেছে মিশু আর মেঘা। আই নো কবির ভাই কি পছন্দ করে, তার জন্য কি বানাবি? আপু আমি ভাবছি আলু পরোটা আর মিষ্টি জাতীয় হিসাবে গাজরের হালুয়া বানিয়ে ফেলি। বেশি টাইম লাগবে না, চটপট লেগে পড়। তুমি কিছু করবে না? দেখ, First doom. পুরো কাজটা তুই কর, এদিকে তুই পাবি। এর মধ্যে আমার কেন নিজেকে তুই খারাপই কেন বল? বুঝেছি আপু, আমি করছি সব। মিশু রান্না করতে করতে নাজহাল আর মেঘা নিজের অবস্থা দেখে থাকতে শেষ। রান্না তো শেষ, তুই যা, রেডি হয়ে নি, আমি এগুলো পিছনে বক্সে দিয়ে দেবো। চলে গেল রেডি হয়ে। 10 মিনিট পর মিশু নিচে আসতে কাব্য ডাক দিল। মিশু এগিয়ে এসে বলল, বলো ভাইয়া। এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? মিশু হালকা হেসে বলল, তোমার ভাইকে টিফিন দিতে। ও নিজের হাতে রান্না করে? আর কিছু বলতে নিজের হাতে রান্না করেছি, ঠিক আছে? মিশুর কথা কাব্য দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তার পাশ থেকে উঠে অপর পাশের সোফায় মুখ ঘুরে বসল। আমার বউ তো পারে আমার জন্য একটু রান্না করতে, তা না করে পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেঘা টিফিন বক্স নিয়ে মিশুর হাতে দিয়ে দিতে কাব্যর কথাটা শুনল। আমার লেট হচ্ছে, আমি এখন আসি। কাব্য মিশুর দিক হয়ে কিছু বলতে জিহ্বা কামড় দিয়ে বলল,
তুই দাঁত না First কেলিয়ে যা। blood. মিশু হাসতে হাসতে চলে গেল। মেঘা কাব্যর দিকে অগ্নি দৃষ্টি তাকিয়ে শুধু প্রিয়তাকে জিজ্ঞেস করলো, লাঞ্চে কি খাবেন? আমি বেশি কিছু Double kill. First doom. আর কি করবা? আমি রাইস খাবো। মেঘা, বেশি নারকেল দিও। আর কিছুই বলতে মেঘা বলল, ফ্রিজে যদি নারকেল আর দুধ থাকে তবে বানিয়ে দিতে পারবো, তাছাড়া না। কাব্য ঘাড় কাত করে হ্যাঁ সুস্থ উত্তর দিল। আমি চলে গেলাম কিচেনে। কি রান্না করতে হবে? এই কাব্য, এই ড্রেসটা দেখ কত সুন্দর। প্রিয়তার কথায় কাব্য ফোন হাতে নিয়ে Double ড্রেসটা দেখছে takedown. আর বলল, আমার বউকে অনেক সুন্দর মানাবে। কি রে কাব্য, এই ড্রেসটা দেখ কত সুন্দর। এটা আমার জন্য অর্ডার করতে তুই তোর বউয়ের জন্য অন্য কিছু অর্ডার কর। Need equipment. First blood. I need equipment. অর্ডার করলো আর প্রিয়তাকে দাঁড়ালো। Double kill. রান্নাঘরে দিয়ে গেছে আরো ফ্রিজ থেকে কিছু বের করবে বলেছিল। এই কথা ভাবতে কাব্য দৌড়ে লাগলো, প্রাণ করে ছুটে চলছে। তার মনের মধ্যে কেমন ভয় লাগছে, তার অদ্ভুত অনুভব হচ্ছে সব। যখনই এমন হয়েছে তখনই মেঘার কিছুই ভাবতে কাব্য আর দৌড়ে দৌড়ে দিল। কাব্য কিসে প্রিয়তা ছুটেছে কি হলো বোঝার জন্য। কাব্য আপনার চেষ্টায় দৌড়ে দিল। কাব্য মেঘা দৌড়ে গিয়ে মেঘাকে এত ভারী একটা মানুষ নিচে পড়া Double takedown. কাব্য করে দেওয়ার শব্দ তার কানে আসছে। মেঘা ধীমি ধীমি পায়ে কাব্যর কাছে Enemy গিয়ে spotted. ধপ করে বসে পড়লো। কাব্যর মাথা খুলে খুলে নিতে প্রিয়তার কাব্য বলে, মেঘা, কাব্য কি হয়েছে? কাব্য, আপনি আরো ভয়ে কাঁপতে গেল। কাব্যকে আরো শক্ত করে ধরে ফেললো। নিঃশ্বাস নিতে মেঘার অনেক কষ্ট হচ্ছে। কি করবে এখন সে? কাব্য তো কথা বলছে না, তার ছোট চোখ খুলছে না, তার মাথায় একটা কথা ভাবছে। কাব্য হলে কত সুন্দর করে সব হ্যান্ডেল করতো। মেঘা কাব্য বলে চিৎকার করেছে। কাব্যের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। মেঘার চিৎকার চেঁচামেচি বাসার সবাই এসে উপস্থিত হলো। মেঘার চোখে পানি ফোটায় ফোটায় কাব্যর মুখে পড়েছে। মিসেস ফুল চৌধুরীর কাব্যর পাশে বসে হাত ঘেঁষাঘেঁষি করছে আর আয়েশা বেগম কাব্যর পা দিকে চলছে। কেউ কোনো কথা বলছে না। তাদের মনের মধ্যে ভয়ের আনাগোনা হচ্ছে, চোখ দিয়ে পানি চলে আসছে। প্রিয়তার ধাক্কা দিয়ে মেঘাকে সরিয়ে দিল। হুট করে ধাক্কা দেওয়াতে মেঘা পড়ে গেল ফ্লোরে। মেঘার কোলে কাব্যর মাথা বসে পড়তে সব করে ধরে নিল প্রিয়তা। মেঘা উঠে বসতে কাব্য চোখ মেলে, দেখতে চোখ দিয়ে মেঘাকে খোঁজার চেষ্টা পাশ থেকে মেঘা ফট করে মেঘা কাব্যর হাত ধরে বলল, আমি এখানে আছি। কাব্য মাথা তুলে মেঘার দিকে তাকালো, তারপর মুস্কি হাসি দিয়ে সবাইকে বলল, আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। পুতুল চৌধুরী নিজের ছেলেকে বুকে টেনে নিয়ে তিনি হালকা স্বরে কান্না করে উঠল। কাব্য হালকা জড়িয়ে ধরে বলল, কিছুই হয়নি আমার মা। তুমি কান্না করছো কেন? আরে খালামণি, তুমি কান্না করছো কেন? First doom. Double takedown. পারি নাকি? সবাই শান্ত হয়তো। কি বলছিস কাব্য? শান্ত হব? তোর যদি কিছু হয়ে যেত? মা, আমার কিছুই হয়নি। হয়ে গেছিলিস কাব্য? কাব্য উঠে দাঁড়ালো। প্রিয়তার হাত ধরে উঠে দাঁড়ালো মেঘা। তাই দাঁড়িয়ে মুখে কাব্যকে প্রিয়তা ধরে নিয়ে গিয়ে হলরুমের সোফায় বসালো। মেঘার ঠাই দাঁড়িয়ে আছে। হাত দুটো সত্যি কাব্য আমি অপয়া। মেঘার কান্না থামছে না। মেঘার কান্না দেখে নারী রেগে বলল, সেটা জানিস না বুঝি?
মেঘা চুপ করে গেল, কোনো মতে নিজের কান্নাকে থামিয়ে নিল। আবার যদি ওনার কিছু হয়, কাপড় কানে নামে পথটা গেল। Double সে take প্রিয়তার down. হাত ছেড়ে বসে আছে হাতে। Triple takedown. খালি আমার বউটাকে কটু কথা শোনাই কেন গো? Resources here. Thanks. মেঘার দিকে তাকাতে মেঘা কাব্যকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কাব্যের মতো অবাক হয়ে গেল মেঘার ব্যবহারে। কাব্য মেঘার মাথায় হাত দিয়ে বলেছে, আমার কিছু হয়নি মেঘা, দেখো দেখো, আমি ঠিক আছি, দেখো মেঘা। ঘটনার পর মেঘা কাব্যকে মেঘা কাপড় মাথায় বললে মেঘা ফট করে কাপড় বলল, কাব্য হালকা হাতে মেঘার হাতটা শক্ত করে তারপর কাব্য এর জন্য বাথরুম থেকে এক বালতি পানি নিয়ে আসে। First মেঘাকে doom. দেখে কাব্য গোল গোল চোখে তাকিয়ে আছে। মেঘার কাব্যর দিকে তাকিয়ে বলে, কি হলো? তোমার কি হয়েছে বলো তো? আমার আবার কি হবে? আপনি পাঞ্জাবিটা খুলুন। কাব্য মেঘার কথা নিজের পাঞ্জাবিটা শক্ত করে ধরে 25 বছরে আমার পাঞ্জাবি কেউ কেড়ে নিতে পারেনি, আর আমার সব দেখে নিবে। কাব্যর কথায় মেঘায় লজ্জায় মাথা নিচু করলো। লজ্জাজনক কথাটা অনায়াসে বলে দিতে, আসলে কি যে করি? আমতা করে বলল, আসলে আমি আপনার গাটা মুছে দিতাম, আমি গরম তো তাই। আমি আবার লজ্জায় ফেলে দিই। এবার বাকি First blood. Nice. Double takedown. Triple kill. এমন সময় প্রিয়তার আবির্ভাব। আমি উঠে দাঁড়াতেই উনি আমার হাতটা শক্ত করে ধরে আমি বাধ্য হয়ে তার পাশে বসে রইলাম। প্রিয়তা এসে বেডের সাইডে দাঁড়ালো, ওনার দিকে ছলছল নয়নে বলল, তুই ঠিক আছিস তো কাব্য? কাব্য মুখে এসে বলল, এখন দৌড়ে হয়ে যাব। তুই সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানে এখানে থাকতে যাবি কেন? তাড়িয়ে দিচ্ছিস কাব্য? আরে পাগল, তাড়াতে যাবো কেন? এমন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে প্রিয়তা, তুই বাচ্চাদের মতো বিহেভ করছিস। আমি তো Double takedown. ও সরি সরি প্রিয়তা দেখলো আর বলল, বউ হতে পারো, কিন্তু আমার কাপড় মাঝে কথা বলতে আসবে না। প্রিয়তা, তুই আমার স্ত্রীর সাথে এইভাবে কথা বলতে পারিস? বাহ কাব্য, এই কাব্য উঠে এসে প্রিয়তার পিছুই গেল। আমি ওনাদের দেখে একটা কথা ভাবছি, ওনাদের ফ্রেন্ডশিপে ঝামেলা হচ্ছে, বন্ধুদের মধ্যে ফাটল না ধরাই উত্তম। উনি জানেন প্রিয়তাকে বোঝাতে পারে, উনি যেন প্রিয়তাকে বোঝাতে পারে। মনে মনে এই দোয়াই পেয়েছি। আমি অনেকক্ষণ থেকে বসে আছি, কিন্তু উনি আসছেন না দেখে First doom. এটা আরম্ভ করলাম। বাইরের মানুষের অস্ত্র যখন মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। কিন্তু অদ্ভুতভাবে আমি বুঝতে পারছি না আমার মধ্যে অপেক্ষা। প্রিয়তা আসার পর থেকে সবকিছু কেমন অদ্ভুত লাগছে আমার। এটা তো স্বাভাবিক, কোনো নারী তার স্বামীর সাথে মেয়ের ভাব পছন্দ করবে না, কিন্তু আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু একটা চাপার নিঃশ্বাস মনের মধ্যে থেকে বের হয়ে চলে আসছে। ইজি চেয়ারে বসলো, তার ছোঁয়ায় আমি কেঁপে উঠলাম। চোখ মেলে তাকাতেই এক ভালো লাগা বয়ে গেল মনের মধ্যে। উনি আমার হাতটা ধরে তার মাথার উপর রাখলো। আমি তার সিল্কি চুলগুলোতে বিলি কাটতে লাগলাম। তিনি আদুরে ভাবে বললেন, মেঘ, আজ তোমার কিছু হয়ে গেলে আমি তো শেষ হয়ে যেতাম।
জানো মেঘ, তুমি আমার দুনিয়া, আমার মেঘ বালিকা। ওনার কথা শুনলে আমি একটা ঘোরের মধ্যে কাটাই। এত সুন্দর করে তিনি গুছিয়ে সাজিয়ে কথা বলেন, তা শুনলে মনের মধ্যে এক অদ্ভুত হাওয়া বয়ে যায়। কাব্য হাঁটু ধরে দেখলো মেঘার সামনে একটু এগিয়ে আসলো মেঘার কাছে। মেঘা চোখটা বন্ধ করে দিল। কাব্য চেয়ারে দুই হাতলে হাত রাখলো আর আস্তে আস্তে মেঘার দিকে এগিয়ে গেল। কাব্য নিজের ঠোঁটটা মেঘার কপালে শোয়ালো, মেঘার ঘাড়ে মুখ ঘুরিয়ে দিল। হুট করে কারো পায়ের শব্দে কাব্য ঠাস করে উঠে দাঁড়ালো। এভাবে কাব্য সরে যাওয়াতে মেঘা প্রচন্ড লজ্জা পেল। আপু বলে দৌড়ে আসলো মিশু। মেঘা ঘুরিয়ে উঠে দাঁড়ালো। আপু, তোমার কিছু হয়নি তো? আমার কিছু হয়নি, কিন্তু উনি কারেন্টের শক খেয়েছিল। মেঘা আস্তে আস্তে সব খুলে বলল মিশুকে। আপু, সব দুর্ঘটনা তোমার পিছে লেগে আছে, এটা আমার কাছে কেমন রহস্যজনক লাগছে। কাব্য মিশুর দিকে তাকিয়ে বলল, তোকে এত টেনশন করতে হবে না, তুই এখন যা তো। ভাইয়া, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, ধন্যবাদ বোঝার জন্য। যাচ্ছি। খাবারের হাসি করার আমারও ইচ্ছে নেই। তোমরা ঠিক আছো কিনা তা জানতে এসেছিলাম। তখন আর কি? মুখ মুছিয়ে চলে গেল মিশু। First মিশু blood. যাওয়াতে কাব্য হাহা করে হেসে উঠল। মেঘা কোমরে হাত দিয়ে বলল। এটা কি হলো? কাব্য ভুরু কুচকে বলল। কোনটা? মেঘা কিছু বলতে পারল না। Double kill. মেঘা তীর দেওয়ালে থেকে গেল। কাব্য দেওয়ালে এক হাত আর অন্য এক হাতে পকেটে দিয়ে বলল, মিস মেঘা কাব্য চৌধুরী, বলুন কি বলছিলেন? কাব্য আস্তে আস্তে করে মেঘার কোমর ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলো। মিসেস চৌধুরী, আপনি কিন্তু অনেক খাটো, দেখুন আমার কাঁধে নিচ পর্যন্ত আপনি। আমি মোটেও খাটো না, আপনি বরং তালগাছ সমান লম্বা। মেঘাকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা তাই? তাই না তো কি? তুমি খাটো, এখন সেটা বলছো না আর কথা ঘুরাচ্ছ। আমার হাইট 5 ফুট, ঠিক আছে? আচ্ছা, তোমার হাইট কত? 5 ফুট, একদম সমান। কাব্য দিকে তাকালো। সত্যি এমন First লম্বা, blood. মেঘা তার বড় হবে। বলল, আসলে অনেক সুন্দর করে জড়িয়ে Double kill. বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। হুট করে পুরো রুমের লাইট অফ হয়ে গেল, হয়তো ইলেকট্রিসিটি চলে গেছে। অন্ধকারে মেঘা ঘুরতে শাড়ির পরের সাথে বেঁধে সোজা কাব্যর উপরে গিয়ে এমন ভাবে পড়লো যে কাব্যর ঠোঁটের উপর মেঘার ঠোঁট ছোঁয়ালো। কাব্যর ঠোঁটের ছায়া পেতে মেঘা আরো নিজেকে বিলিয়ে দিল কাব্যর কাছে। একটা ঘোর কাজ করছে মেঘার মধ্যে। আবেগের বশে কাব্য ডুবে গেল মেঘার ঠোঁটে। 2 মিনিট পর রুমের লাইট অন হয়ে গেল। আলো এসে পড়তে মেঘা চোখ মেলে তাকালো আর কিছু না ভেবে কাব্যকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। মেঘা এমন ব্যাপারে কাব্য অনেক কষ্ট আর ভয় পেল। তার মনে পড়লো প্রথম দিনের কথাগুলো। মেঘা নিশ্চয়ই তাকে সব হয়ে গেছে ভাবছে। কাব্য মাথায় হাত দিয়ে বসে রেলিং দিয়ে ভাবছে তার এমন ব্যবহারে কাব্য কি মনে করছে। বলতে রাত 10:10 মেঘা কাব্যর পাশে শুয়ে আছে। কাব্য অন্য পাশে শুয়েছে। কাব্যর মনের মধ্যে একটা অপরাধ তারা মেঘার মধ্যে অনেক বড় দেওয়া কিন্তু কোনোভাবে কাব্য এপাশ আর হচ্ছে না। এখন মেঘার মধ্যে খারাপ লাগা কাজ করছে আর তাকে কাছে পাবার হাহাকার। প্রিয় মানুষটার চোখে আজ এক ভয় মেঘা লক্ষ্য করছে। তার বৈধ স্ত্রীকে শুধুমাত্র কাজ করার ভয়ে তা শুধু তার জন্য হয়েছে। মেঘা কাব্যকে একবার সরি বলার সুযোগ খুঁজছে। পড়ে ঘুমোচ্ছে। কবির রুমে এসে মিশুর ঘুমন্ত ফেসটার দিকে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলো। আবার কি সব ভেবে অষ্টমী চলে গেল। অষ্টমীর দরজার শব্দে মিশুর ঘুম ভেঙে গেল। সে ঠিক বুঝলো কবির এসেছে। কবির ফিরে আসতে মিশু বলল, নিচে চলো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। কবির কিছুই বলল না, শুধু শব্দহীন পায়ে মিশুর সাথে নিচে চলে গেল। ডাইনিং টেবিলে মিশু খাবার প্লেট সাজিয়ে কবিরের সামনে বসালো। কবির চুপচাপ খাওয়া শুরু করলো। মিশু মনে মনে বলছে, আমি যে তার জন্য না খেয়ে বসে আছি তার দিকে তার হুঁশ নেই। নিজে গপ গপ করে খেয়ে যাচ্ছে। ইস, ক্ষুধা আমারও লাগছে। জনাব, আমার দিকে একটু তাকান। কবির কিছুই বলল না।
মিশুর আশা আশঙ্কাকে বালি দিয়ে নিজের পেট ভরিয়ে ব্যস্ত ভঙ্গিতে চলে গেল নিজের রুমে। মিশু বেচারা ক্ষুধার্ত পেটে রুমে এসে সোফায় গা এলিয়ে দিল। কবির মিশুর দিকে তাকিয়ে ভাবছে, সারাদিন আমার এত খেয়াল রাখছে, একবার কি জিজ্ঞাসা করতে পারলাম না তুমি খেয়েছো কি না? আমি কেন করব? ও তো আমার ধোকা দিয়ে বিয়ে করেছে, এখন বুঝুক আমার কি। কবির পাশ ফিরে ঘুমিয়ে গেল। রাত বাড়ার সাথে সাথে সবাই ঘুমের দিকে পাড়ি জমায়। হাজারো চিন্তা ভাবনাকে ঠেলে তারা একটু চিন্তামুক্ত হতে বিছানায় গা এলিয়ে দেয় আর পরম শান্তির আশায় ঘুমিয়ে পড়ে আর অপেক্ষা করে নতুন একটা সূর্যের, নতুন একটা দিনের। সকাল 7:15। কাব্য উঠে আগে ঘড়ির দিকে তাকালো। উঠে বসতে এসে মেঘার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কত নিষ্পাপ মেয়েটা, আর সে কিনা বারবার তার সাথে কিসব করে চলছে তার মনও জানে না সে কি করেছে। কাব্য কিছুক্ষণ ধরে মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা নড়ছে উঠছে, সে জলদি জলদি করে উঠে দাঁড়ালো। মেঘার ঘুম ভাঙা চোখ কাব্যর দিকে পড়তে সে সোজা ওয়াশরুমে চলে গেল। মেঘা উঠে বসলো আর ভাবতে লাগলো, এটা কি হলো? মেঘা পায়চারি করছে। কাব্য প্রায় 20 মিনিটেরও উপর হবে ওয়াশরুমে গেছে, বের হবার নাম নিচ্ছে না। মেঘার বোধ হচ্ছে কাব্য সারা জীবন ওয়াশরুমে কাটাবে আজ। মেঘার ভাবনাকে জ্বালান জ্বলি দিয়ে কাব্য কাঁধে টওয়াল নিয়ে নিজের চুল ঠিক করতে করতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। মেঘা ভুরু কুঁচকে কাব্যর দিকে তাকিয়ে আছে, কিন্তু কাব্যর কোনো ভ্রুক্ষেপ না দেখে মেঘা এক প্রকার রাগ করে ওয়াশরুমে চলে গেল। মিশু ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করল। তার মানে কবির তাকে রাতের বেলায় যখন সে ঘুমে আচ্ছন্ন ছিল তখন তাকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দিয়েছে। ভাবতে মিশু খুশিতে লাফ দিয়ে উঠল। আশেপাশে কবিরকে কবির ওয়াশরুমে ভাবতে মিশু ঝটপট দিয়ে কবির সব আর হালকা হালকা বেলের হাওয়া ভাসতে লাগলো। কাব্য বেলকানিতে বসে চোখে দিয়ে আসে। যদি ও তার হাত খাবে মনে হচ্ছে মনোযোগ করে সে নিউজের প্রতিটা হেডলাইন পর্যন্ত পড়ে যাচ্ছে। কোনো শুধু ভেবে চলেছে এখন মেঘা তার থেকে দূরে সরে যাবে। মেঘা এসে কাব্যর সামনে দাঁড়ালো। কাব্য দেখেও না দেখার ভান করে রইল। মেঘা কাব্যর দিক গোল গোল চোখ তাকিয়ে আছে। কাব্য কিছু বলছে না, নিউজ পেপারের দিকে মনোযোগ দিল, যদি সে নিউজের কও পড়ছে না। আপনি কি করছেন? নিউজ পেপার পড়ছি। ও আচ্ছা, আমি এখন একটু ব্যস্ত আছি, নিউজটা পড়তে। মেঘা কাব্যর হাত থেকে নিউজ পেপারটা মেঘা নিতে কাব্য উদ্বিগ্নতা নিয়ে বলল, আরে পড়তে তো দাও। নিউজ পেপারটা সোজা করে পড়ুন, সহজে তাড়াতাড়ি পড়তে পারবে। কাব্য একটা হাসি টাকা ফুটিয়ে তোলার চেষ্টা চালাচ্ছে। মেঘা আবার রেগে বলল, কি হয়েছে আপনার? আবার তার সামনে আবার যেতে মেঘা কাব্য ভয়ে দাঁড়িয়ে। মেঘা কাব্যকে পাশে দাঁড়িয়ে বলল, আমাকে থাপ্পড় মারতে তো হাতে পাবে না, তাই কত সুন্দর ভদ্রভাবে বলছে নিচু হন না, আমাকে থাপ্পড় মারবে। এটাতে যদি আমায় ক্ষমা করে দাও তাহলে আমি 1000টা থাপ্পড় খেতে রাজি। কাব্য দুই হাত পিছনের দিকে মুষ্টি বদ্ধ করে ধরে মেঘার দিকে ঝুঁকে গেল। ফ্লোরের দিকে তাকিয়ে আছে সে। কাব্য ঠিক মেঘার সামনে ঝুঁকে আছে। মেঘা কাব্যর আর একটু কাছে গিয়ে তার গালে হালকা করে নিজের ঠোঁট ছোয়ালো। কাব্য মেঘার দিকে তাকাতে মেঘা দৌড়ে নিচে চলে গেল। কাব্য অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে কি হলো তার চোখ বন্ধ করে আবার মনে করার চেষ্টা করলো। আর ভাবতে কাব্য খুশিতে নেচে উঠলো, লাফাতে লাগলো। কাব্য দাঁড়িয়ে না দৌড় লাগালো। কাব্য নিচে এসে একটু গভীর খেয়ে গেল। সবাই আছে ড্রয়িং টেবিলে বসে, সবাই ব্রেকফাস্ট করছে। অন্যদিন তো কেউ করে না। আর আজ কাব্যকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মা বলে উঠল, বাবা আয় বস। কাব্য সবার সাথে বসে চুপচাপ ব্রেকফাস্ট থেকে যে যার সাথে ব্যস্ত হয়ে পড়ল। কোথা থেকে প্রিয়তা এসে বলল, শেক্সপিয়ার কি বলেছিল জানো মেঘা? মেঘা অবাক হয়ে প্রিয়তার দিকে তাকালো আর বোঝার চেষ্টা করলো কি বলতে চাচ্ছে সে। প্রিয়তা হেসে বলল, একটা ছেলে করতে পারে না তাদের মধ্যে কোনো অন্য রিলেশন থাকবে। কাব্য তোমার কি মনে হয় না
যে আমাদের মধ্যে অন্য কোনো রিলেশন? মেঘা এবার প্রিয়তার কথায় হেসে ফেললো। মেঘাকে হাসতে দেখে প্রিয়তা অনেকটা অপ্রসন্ন হলো। মেঘা হাসতে হাসতে বলল, বন্ধুত্বের মাঝে ভালোবাসা থাকে, এটা জানেন না বুঝি? সব সম্পর্কের মানে কিন্তু ভিন্ন ভিন্ন হয়। যেমন আমি কাব্য চৌধুরীর স্ত্রী, তিনি আমায় যেভাবে ভালোবাসেন আপনাকে কিন্তু সেভাবে বাসেন না। আপনাকে তিনি বন্ধুর নজরে দেখেন, কিন্তু আপনি যদি এখন তাকে ভিন্ন ভিন্ন নজরে দেখেন তার দায় তো আর তিনি নিবেন না। প্রিয়তা কিছুই না বলে রুমের দিকে হাঁটা দিল। মেঘা পিছু পিছু আসলো। মেঘা আসতে কাব্য মেঘার হাতটা ধরে টান মেরে নিয়ে যাচ্ছেন প্রিয়তা। রীতিমতো অবাক সে যে এখানে এসেছে, তা কাব্য খেয়াল তো দূরের কথা, দেখে না দেখার ভান করে চলে গেল। কাব্য ড্রাইভ করছে, মেঘা চুপচাপ বসে আছে। মাঝে মধ্যে কাব্যর দিকে তাকিয়ে মুচকি হাসছেও। কাব্য রোড সাইডের ফাঁকা জায়গায় গাড়িটা পার করলো। ভুলবশত কাব্য গাড়ি থেকে নামতে তার মানিব্যাগটা গাড়িতে পড়ে গেল। অবশ্য কাব্য আর মেঘা কেউ লক্ষ্য করলো না। কাব্য আর মেঘা হাত না ধরে একটু ফাঁকা রেখে একসাথে হেঁটে চলেছে। তাদের পাশ দিয়ে শো শো করে গাড়ি ছুটে চলেছে। কাব্য ও মেঘা সামনে একটা পিচ্চি ছেলে এসে দাঁড়ালো, তার হাতে এক গুচ্ছ লাল গোলাপ। ছেলেটা কাব্যকে বলল, ভাইজান ভাবিরে দিয়া মনের কথা কইয়া ফেলাম। কাব্য অবাক, এতটুকু বাচ্চার মুখে এমন কথা শুনে কাব্য মেঘা দুজন গোল গোল চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। কাব্য আর কিছু না ভেবে ফুলের তোড়াটা মেঘার হাতে দিয়ে দিল আর বলতে লাগলো, তোকে এখন কত দিতে হবে? ভাইজান দেখি না 200 টাকা দেয়। কাব্য টাকা বের করার জন্য পকেট হাত দিয়ে মানিব্যাগটা পেল না। মেঘা, আমি বোধহয় মানিব্যাগটা গাড়িতে ফেলে আসছি। এই পিচ্ছি, তুই চল আমার সাথে, তোকে টাকা দিচ্ছি আমি। মেঘা সেখানে দাঁড়িয়ে দিল। কাব্য ফুলওয়ালা ছেলেটাকে নিয়ে গাড়ির কাছে গেল। মানিব্যাগটা বের করে ছেলেটাকে টাকা দিতে হাসতে হাসতে মেঘার দিকে এগিয়ে আসছে। মেঘা এক গুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কাব্য আসছে, তার পাশ দিয়ে ব্ল্যাক কালারের গাড়ি জোরে জোরে এগিয়ে যাচ্ছে। কাব্য রাস্তার এত গাড়ির মাঝে এই গাড়িটাকে বিশেষভাবে দেখলো না। কাব্য মেঘার দিকে এগিয়ে আসছে আর গাড়িটা মেঘার দিকে। কাব্যকে ওভারটেক করে গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে এসে মেঘার সামনে দাঁড়ালো। মেঘা ভ্যাবাসা খেয়ে পিছিয়ে যেতেই কিছু লোক মেঘাকে টেনে গাড়িতে তুললো। এত লোকের সাথে স্বাভাবিকভাবে মেঘার শক্তিতে পেরে উঠল না। মেঘার মুখে কেউ একজন মেঘা এক ধ্যানে কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য দৌড়ে আসে, কিন্তু কাব্য আগের লোকগুলো মেঘাকে তুলে নিয়ে চলে গেল। কাব্য গাড়িটার পিছে ছুটে চলেছে আর মেঘা কাব্যের দিকে তাকিয়ে আছে। কাব্য এর দিকে গাড়িটা অনেক দূরে চলে যেতে সে বুঝে গেল সে আর পেরে উঠবে না। গাড়িটা অনেক দূর, প্রায় নাগালের বাইরে চলে গেছে। কাব্য পাগলের মতো গাড়ি চালাচ্ছে, কিন্তু কিছুতেই সে গাড়িটাকে ধরতে পারলো না। কাব্যর পাগল পাগল অবস্থা, কোনো কিছুই সে ভেবে পাচ্ছে না। কাব্যর গাড়ির সামনে একটা বাচ্চা আসছে। কাব্য গাড়িটা ব্রেক করলো। খুব স্পিডে আসায় কাব্যর মাথা স্প্রিং এর সাথে লাগলো। বেশ রক্ত টপ টপ করে পড়তে লাগলো। কাব্য স্থির হয়ে বসে রইল। আশেপাশে মানুষ অনেক মন্তব্য, অনেক কথা বলছে, কিন্তু কাব্যর কোনো কথাই কানে আসছে না। তার মাথায় শুধু ভাবছে মেঘার কথা। সে মেঘাকে বাঁচাতে পারবে? কে বা কারা মেঘার ক্ষতি করতে চায়? সব বের করতে হবে কাব্যকে। কাব্য নিজের মাথাটা ঠান্ডা করলো আর ভাবতে লাগলো কি করা যায়। আর কথায় কাব্য কেটে গেছে, তাতে রক্ত জমাট বেঁধে আছে। কাব্যকে দেখে লোকটা রীতিমতো ভয়ে থরথর করে কাঁপছে। কাব্য রনির হাত থেকে রিভলভারটা বের করে লোকটির কপালে তাক করলো। তুই যদি সত্যটা বলিস তো বেঁচে যাবি, আর যদি না বলিস তো তোর কোনো দরকার আমার নেই। যখন দরকার নেই তো তুই বেঁচে থেকে কি করবি? তাই সোজা সোজা বল। আমি কিছুই জানি না ভাই, আমার ছেড়ে দেন ভাই। আমি লাস্ট বারের মতো বলবো, তুই ভেবে দেখ। লোকটি কাব্যর কথা ভয় পেয়ে বলল, বলছি। কাব্য উদ্বেগজনক ভাবে সবটা শুনলো। রাগে জল জল করছে। কাব্য হাত দিয়ে কিছুই একটা ইশারা করতে জবাব দিল। ফোনে তার লোকদের সাথে কথা বলছে। কাব্যর সামনে হাজির করছে। তাকে হাত পা বেঁধে রাখা হয়েছে। কাব্য চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয়? আমার মেয়েকে মারতে চাস?
আমি জানতাম না ভাই সে আপনার বউ, আর আপনি আমায় ছেড়ে দিন। কেন মেঘাকে ফোন করে তোকে কে টাকা দিয়েছিল মেঘাকে মারার জন্য? একজন মহিলা আমার ফোন দিয়ে মেঘাকে মারার কন্ট্যাক্টটা দিয়েছিল, আর সে ফোনে টাকা পাঠিয়েছিল। তোর ফোনে ওই মহিলার নাম্বার আছে? আমি দেখা। জাহিদের ফোনে কাব্য নাম্বারটা দেখে আর কিছুই বলতে পারছে না। তার দৌড়ে বেরিয়ে গেল। কাব্য গাড়ি খুব স্পিডে চালিয়ে বাসায় আসলো। বাসায় এসে কাব্য সোজা উপরে চলে গেল আর কাঁপা কাঁপা পায়ে তার বাবার রুমে গেল। মিসেস পুতুল চৌধুরী নিজের আলমারিতে শাড়ি গহনা গুছিয়ে রাখছিলেন। কাব্যকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে বললেন, কাব্য তোর মাথায় কি হয়েছে? মা, হ্যাঁ বল, কি হয়েছে? মেঘা কই মা? মেঘা কয় আমি কিভাবে বলবো? মা, জাহিদ কে? কাব্য ওর কথায় রীতিমতো পুতুল চৌধুরী ঘামতে লাগলো। কাব্য শান্ত গলায় বলল, মেঘা তোমার কি ক্ষতি করেছে মা? পুতুল চৌধুরী হাওমাও করে কান্না করে উঠলো। বিছানায় বসে বিছানার চাদর খামচে ধরে বলল, মেঘার মাকে আমি আর পছন্দ করতাম না, আর তার মেয়ে মেঘাকে আমার একদম সহ্য হয়নি। যখন দেখলাম মেঘার জন্য তোর বাবা আমার কথা শুনছে না, তখন মেঘার প্রতি আমার ঘেন্নার মাত্রা বেড়ে গেল। মেঘার মতো মেয়ে আমার বাড়ির বউ হবে, এটা ভাবতে আমি মেনে নিতে পারিনি। ওকে, ও আমার স্বামী, আমার ছেলে সবকিছু কেড়ে নিতে চাইছে, তা চোখের সামনে দেখে আমি কিভাবে মেনে নিই? আমার মা বলল তুই রাস্তা থেকে কাঁটা তুলে ফেলে দে। তখন আমি ভাবলাম কাঁটাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তাই প্রথমে আমি জাহিদকে ফোন দিয়ে মেঘাকে মারার কন্টাক্ট দেই। ও যখন মেঘাকে মারতে ব্যর্থ হয় তখন আমি নিজে ওর দুধে বিষ মিশিয়ে দেই। তখন তুই ওকে বাঁচিয়ে নিস। ওর প্রতি আমার রাগ বেশি বেড়ে যায়। ওই মেয়েটাকে তুই বিয়ে করার পর আমার উপর চিৎকার করছিস, আমায় ভুল বুঝছিস, তার জন্য ওকে আবার মারতে চাই। ফ্রিজের মেন তারটা হালকা কেটে দিই, কিন্তু যখন দেখলাম মেঘার কিছুই করতে গিয়ে ওর ক্ষতি হচ্ছে, আমি আর কিছুই করিনি। বিশ্বাস কর কাব্য। কাব্য তার সঙ্গে হাসি দিল। মা, তুমি কখনো মা হয়ে উঠতে পারলে না। আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে তুমি আমার মা, তোমার পেট থেকে আমার জন্ম। বলে কাব্য বলল, অফিসার, দুজন পুলিশ ইন্সপেক্টর আর দুজন লেডি কনস্টেবল রুমে ঢুকলো। মিসেস পুতুল চৌধুরী অবাক হয়ে কাব্যর দিকে তাকালো। কাব্য সেদিন ভ্রুক্ষেপ না করে বলল, অফিসার, এতক্ষণ আপনারা সব রেকর্ড করে নিয়েছেন তো? এনাকে প্লিজ নিয়ে যান, আমার চোখের সামনে থেকে নিয়ে যান। পুলিশ পুতুল চৌধুরীকে নিয়ে গেল। বাড়ির সবাই অবাক। সবকিছুই জানার পর আয়শা বেগম মাথা নিচু করে কিছুই বলছে না, আর নারী লেজ গিয়ে আগিয়ে পালিয়েছে। কাব্য ভাবতে ভাবতে বাইরে আসবে। কে এখন মেঘাকে কিডন্যাপ করতে পারে? মায়ের উদ্দেশ্য ছিল মেঘাকে মেরে ফেলা। মা ওকে কিডন্যাপ করবে না, তাহলে কে? এসব ভাবতে ভাবতে কাব্য নিজের গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল। কেউ একজন কাব্যের মাথায় বাড়ি মারল। কাব্য অজ্ঞান হয়ে মেঘার হাত পা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মেঘার শক্ত করে পারল। মেঘার সামনের টেবিলে রাখা আছে। একজন মোটা টাইপের বেটা লোক মেঘার মাথায় দাগ করে রাখে আর কাগজটায় সাইন করার জন্য। কাব্যর হাত খুব শক্ত করে কাব্য ঝাপসা থেকে সামনের দিকে তাকাল। মেঘার দিকে চোখ পড়তে কাব্য উঠে বসার চেষ্টা করল। মাথাটা ঝিমঝিম করে ধরছে। কাব্যর সব এলোমেলো লাগছে তার কাছে। কাব্য হাঁটু করে বসলো। মেঘার দিকে তাকালো। মেঘার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কাব্যর এমন অবস্থা মেঘার সহ্য হচ্ছে না। তার এইসবের জন্য নিজেকে দায়ী ভাবছে সে। ওয়েলকাম মাই সান বলে এগিয়ে আসলো মিস্টার শরীফ চৌধুরী। শরীফ চৌধুরীকে দেখে কাব্য একটু অবাক হলো না, বরং তাচ্ছিল্য হাসি হেসে বলল, কেমন পিতা তুমি? নিজের ছেলে আর ছেলে বউকে কিডন্যাপ করেছো? ও আমার সোনা ছেলে, তুমি তো জানো আমি নিজের তোমরা শোনো তাহলে। হাসি পাশে মেঘার মা আর আমি অনেক অন্যায় করেছেন। আমার মাকে স্ত্রীর অধিকার দেননি। সমাজের কাছে আমার মাকে রক্ষিতার নজরে পরিচয় করিয়েছেন। সারাটা জীবন আমার মা কষ্টে ভুগেছেন। ছেলে হয়ে তার জন্য আমি কিছুই করতে পারিনি। আমার বন্ধু সাইফকে আমি টাকা দেই যাতে
আফিয়া চৌধুরীর সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে, কিন্তু আমার সাথে সাইদ বেইমানি করে সে সত্যি সত্যি আফিয়াকে ভালোবেসে বিয়ে করে নেয়, যার জন্য আমার একটা লাভ বটে হয়। বাবা ওদের মেনে নেয় না, বাড়ি থেকে বের করে দেয়। ওদের সুযোগ আমি বাবার ভালো করে সবার না করতে। বাবা আমার বিশ্বাস নেই, ব্যবসার সব কাজ আমার ভাবে বাবার ব্যবসায় ভেজাল পণ্য মিশাতে শুরু করলাম, আর কালো ব্যবসা হিসেবে অনেক বড় হয়ে উঠতে লাগলাম। এইসব কিছু জানতেন না। যখন তিনি আমার অস্ত্রোপচার হাতে নাতে না দেখালেন, তখন তিনি আমার অবসরে আমি এত বড় করেছি, আমি সব করেছি, আর তার সব পাবে এই আফিয়ার মেয়ে মেঘা। পায়ের রক্ত মাথায় উঠে গেল, পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। নিজের বাবাকে দুতলা সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। দিলাম অ্যাক্সিডেন্টলি, পা পিছলে পড়ে গেছে। আফিয়া আর সাইফ রাস্তায় তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এইসব মাঝে আমি মেঘাকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু মেঘা নাবালিকা ছিল, তাই ওর যদি কিছু হয়ে যেত তো এই সম্পত্তির কিছুই আমি পেতাম না, সব আমার হাতছাড়া হয়ে যেত। আমার সব কিছু পুতুল জেনে গিয়েছিল। ওকে আমি ভালোবাসি, ওকে আমি হারাতে চাইনি, কিন্তু ভয় ছিল যদি সব সবাইকে বলে দেয়। ওকে আমি বাধ্য হয়ে ড্রাগস দিতাম, ও সব ভুলে থাকতো, নেশায় থাকতো, কাবির কাব্য থেকে দূরে থাকতো। মেঘা আর মিশুর ঠিকানা আমার কাছে ছিল না। ওদের খুঁজতে আমার এত বছর লেগে গেল। মিশুর কোনো দরকার আমার ছিল না, তাও মেঘার জন্য ওদের কাছে ভালো হলাম। আশ্রয় প্রাপ্তি হয়ে নিজের বাড়িতে নিয়ে আসলাম। এরপর খেলি দ্বিতীয় চাল। আস্তে আস্তে পুতুলের ড্রাগসটা বাড়িয়ে দেই। ওর মনের মধ্যে মেঘাকে নিয়ে ক্ষোভ আর ঘৃণার বীজ ঢুকিয়ে দেই। ও মেঘাকে মারতে চায়, কিন্তু বারবার তুমি আমার প্ল্যান ফেল করে দিয়েছো কাব্য। তোমার জন্য আজও মেঘা বেঁচে আছে, ওর কিছুই হয়নি। না হয় এতদিন মেঘাকে মেরে দিতাম, আত্মা অ্যাক্সিডেন্ট বলে চাপিয়ে দিতাম, কিন্তু সব কিছুই আমার হাতের বাইরে চলে যাচ্ছে, তাই বাধ্য হয়ে মেঘাকে কিডন্যাপ করি। এত বছরে আমার কেউ বাজি মাত দিতে পারেনি। তুমি প্রথম যে এই শরীফ চৌধুরীর মাত দিয়েছ। দেখতে হবে রক্তকার, এই আমারে তো। তাচ্ছিল্যভাবে হেসে উঠল শরীফ চৌধুরী। সিগারেট ধরাতে ধরাতে চেয়ার টেনে বসে পড়ল। তোমায় বাবা বলতে ঘৃণা হয় আমার। ছি, তুমি এত নীচ। এই সমাজে মাথা উঁচু করে চলতে গেলে টাকা খুব প্রয়োজন, যা আমি তোমাদেরকে দিয়েছি। না হয় এত লাক্সারি জীবন কাটাতে পারতে না। টাকা দিয়ে সব হয় না বাবা, আর সব তো তোমার পাপের টাকা। পাপের টাকার ধ্বংস তো হবেই। আমাকে ধ্বংস করতে পারবে না কাব্য, কেউ না, তুমিও না। বাবা, মেঘাকে ছেড়ে দাও বাবা, প্লিজ। আমার কাছে দয়া ভিক্ষা করছো? ঠিক আছে কাব্য, ছেড়ে দেব, কিন্তু তুমি মেঘাকে বলো সাইন করতে। কাব্য চিৎকার দিয়ে বলল, মেঘা সাইন করবে না। তুমি যদি মেঘাকে এভাবে মেরে ফেলো, তাতে তুমি কিছুই পাবে না। সব এতিমখানায় দান হিসেবে চলে যাবে। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না কাব্য, কোনোদিন না। শরীফ চৌধুরী মেঘার সামনে গিয়ে দাঁড়ালো। ইশারায় মেঘার হাত পায়ের বাঁধন খুলে দিতে বলল। শরীফ চৌধুরী মেঘার চুলের ঝুঁটি ধরে নিয়ে এসে কাব্যর সামনে ফেলল। মেঘার চোখ দিয়ে পানি পড়ছে। শরীফ চৌধুরী বলতে লাগলো, আমি সব করতে পারি, ভালোবাসি। মা, তোমার কাছে কোনটা বেশি, না স্বামী? তারা কাব্যকে মারতে আরম্ভ করলো। কাব্য চুপচাপ মার লোকদের ইশারা করে বলল, এক মিনিট, আমি আমার বউকে কিছু বলতে চাই। কাব্যর এমন ব্যবহারে সবাই অনেক অবাক হলো, সাথে মেঘাও কান্না থামিয়ে এক দৃষ্টিতে কাব্যর দিকে তাকালো। কাব্য বলল, তুমি যে আমায় ভালোবাসো সেটা পুরো দুনিয়া জানো, শুধু আমি জানি না। এটা তো ঠিক না মেঘা। মজা করছে? এই, তোমার সমস্যা কি? যখন আমি মজা করি সেটা তখন তুমি সিরিয়াস ভাবে নাও, আর এখন সিরিয়াস ভাবে বলছি, আর এখন তুমি বলছো মজা। আপনাকে আমি ভালোবাসি না, বুঝেছেন আপনি? বুঝেছি। ভাইয়ারা, আপনারা সবাই আমাকে মারে। আমার বাবা আমায় ভালোবাসে না, এখানে নিজের
কাব্য First blood. পায়ে পড়ল। আমার কি ভালো লাগে বল? আমার ছেলেকে মারতে Double kill. শরীফ চৌধুরী মেঘার দিকে কাগজপত্রগুলো এগিয়ে দিল। মেঘা সাইন করে দিল। মেঘার সাইন করতে শরীফ চৌধুরী মেঘাকে গুলি তাক করে হাসতে হাসতে That বলল, was fast. আমার সব ব্যাংক ব্যালেন্স ক্রেডিট কার্ড ড্রপ হয়ে গিয়েছিল। তোমার সাইন ছাড়া ব্যাংক আমার কোনো টাকা পয়সা দিত না। আমি আমার কোনো টাকা পয়সা সম্পত্তি কোনো কিছু প্রয়োগ করতে পারতাম না, তাই থেকে প্রাণে মারিনি। আগে বললে আমার দুর্বলতা প্রকাশ হয়ে যেত। যে হা 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 হা। তোমায় এবার তোমার মা বাবার কাছে পাঠিয়ে দেই মামুনি। সময়ের কাঁটা থেমে গেছে, যেন চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছে। মেঘা চোখ বন্ধ করে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে শোধ করল। থেকে দৌড়ে এসে কাব্য পুলিশের সামনে দাঁড়াতে তার বুক ফুটো করে বিঁধে গেল গুলি। গুলি বিপদ শব্দে তার ফালাফালা মেঘা চোখ খুলে দেখলো কাব্য তার সামনে হাতে কেউ কাউকে এত ভালোবাসতে পারে। মেঘা ধপ করে বসে পড়ল। কাব্যকে ধরে শুয়ে সে কাঁপছে, কিছুই বলতে পারছে না। কাব্য হাঁপাতে হাঁপাতে বলল, বাবা প্লিজ বাবা, তুমি মেঘাকে মেরো না, ওকে ছেড়ে দাও। এটা তো হতে পারে না। তোর বাপকে মাফ করে দে, তোর এই ইচ্ছাটুকু রাখতে পারলো না। মাটি যাবে কেউ একজন তার মাথায় বন্দুক তাক করতে নিজের হাত থেকে বন্দুকটা ফেলে দিল। আর কে বন্দুক ধরেছে দেখতে অবাক হয়ে বলল, আয়েশা তুই? হ্যাঁ দুলা ভাই, আমি। এতদিন আমার খেয়ে আমার সাথেই বেইমানি? আপনার মতো নরপিশাচের হাত থেকে আমি আমার সন্তানদের রক্ষা করতে এসেছি। আপনি একটা নর্দমার কীট যে নিজের সন্তানকে মারতে চায়। আপনার থেকে তো হিংস্র জানোয়ার ভালো। সে অন্ততপক্ষে নিজের সন্তানের ক্ষতি তখন করতে যাবে যখন সে নিরুপায় থাকে। মেঘা মা, আমার তুই কাব্যকে নিয়ে পালিয়ে যা মা, ওকে হসপিটাল নিয়ে যা। মেঘা তাড়াহুড়ো করে কাব্যকে তুলে নিয়ে বেরিয়ে পড়ল। মেঘা কাব্যকে গাড়িতে তুলে নিজেই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে কাব্যকে। মেঘা শুধু কেঁদে চলেছে। কাব্যর রক্ত গাড়ির সিট পর্যন্ত ভিজে উঠেছে। কাব্য অস্পষ্ট সুরে বলল, এই মেয়ে, তুমি আমায় ভালোবাসো না? না? দেখো, আমি এখন তোমার থেকে অনেক দূর চলে যাব, তখন তুমি বুঝবা। আপনি প্লিজ এভাবে বলবেন না, আপনার কিছুই হবে না। মেঘ, আমি প্রথম দিন থেকে তোমার সাথে অনেক অন্যায় করেছি, এর শাস্তি এখন পাচ্ছি। তুমি আল্লাহর কাছে আমার নামে বিচার দিচ্ছ, তাই না? আপনি চুপ করুন, এইভাবে বলবেন না। আচ্ছা, একটা শেষ কথা বলবা মেঘ? বলুন। আই লাভ ইউ মেঘ। কাব্য করুণ চাউনি নিয়ে মেঘার দিকে তাকালো। মেঘা কান্নামাখা মুখে কাব্যর দিকে তাকিয়ে কিছু বলতে খুব জোরে পিছন দিকে কোনো দাঁড়িয়েছে মেঘাদের গাড়িটাকে ধাক্কা মারল। এত জোর ধাক্কায় তাল সামলাতে না পেরে মেঘা কাব্য গাড়ির কাজ খোলার সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ল। কাব্য খুব শক্ত করে মেঘার হাত ধরেছিল। কাব্যর হাত থেকে মেঘার হাতটা ছিটকে গেল। গাড়ির লাগামহীন আওয়াজের মধ্যে শুধু শোনা গেল মেঘার চিৎকার। কাব্য 1 বছর 6 মাস পর। সময় সময়ের গতিতে দৌড়ায়। সময় একমাত্র স্বার্থপর যে কখনো কারোর জন্য অপেক্ষা করে না। হসপিটালের ওটির সামনে দাঁড়িয়ে খুব চিন্তিত হয়ে বসে আছে মেঘা। চিন্তিত অস্থিরতায় তার সময়টা কাটছে না। কবি তার সামনে পায়চারি করছে। তাকে দেখে মনে হচ্ছে সে বিশাল চিন্তায় চিন্তিত। এত কিসে চিন্তা করছে তারা তো বুঝে পায় না। বাইরে থাকা রঙিন পাখিটার দিকে অনেক তাকিয়ে আছে। সে এখন বেশ চিন্তা মগ্ন হয়ে ভাবছে পাখিটা করছে না করছে তার এখন তার কাছে মেন বিষয় হচ্ছে এইসব আজেবাজে চিন্তা করে মেঘা নিশ্চিত বিষয়টার প্রতি দরজা খুলে ডাক্তার বেরিয়েছে। নিজের মাস্কটা খুলতে খুলতে দুজন ভালো আছে।
কবির খুশিতে হ্যান্ডশেক করলো ডাক্তার রাহাইয়ের সাথে। মেঘা লাফালাফি ঝাপাঝাপি করছে, সে খালামণি হয়েছে বলে কথা, যদিও সে ছোট বোনের বাচ্চার খালামণি হয়েছে, সেদিকে তার ভাবান্তর নেই বললে চলে। এই মডার্ন যুগে এমন ছোট ছোট কাহিনী হতে থাকে। তো ভাইয়া, তুমি পিতা হয়ে গেলে? আজ সত্যি মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় মুহূর্ত এটা। উফ, আমার তো ভাবতেই খুশিতে মন নাচতে ইচ্ছে হচ্ছে। এখন একটা ছোট্ট বাচ্চা আমাদের বাড়িটায় তার ছোঁয়া আনন্দে ভরিয়ে দিবে। আচ্ছা মেঘা, ওর হাত পা তো অনেক ছোট ছোট, আমি কি নিতে পারবো? তুমি বাবা First blood. তুই দেখিস পর দেওয়া হলো নতুন Double kill. থাকা নাচটা মুস্কি হেসে বলল, আপনাদের মধ্যে সর্বপ্রথম কে নিবে বেবিকে? আমি বেবির বাবা, নাচ আমি নিব প্রথমে। নাচ কবিরের কাছে এগিয়ে গিয়ে বেবিকে তার কোলে দিল। কবির অনেক সাবধানে বেবিকে নিল। এত ছোট ছোট হাত পা, যদি কিছু হয়ে যায়। কবির বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মেঘা মিশুর পাশে বসতেই মিশু মেঘার হাত ধরে নিল। মেঘা হালকা শুকনো হাসি হেসে বলল, তো আমার ছোট্ট মিশুটা আজ মা হয়ে গেছে। এখন আর আমার ছোটবেলা চলে। আমার এখন একটা মেয়ে আছে, বোঝো ব্যাপারটা? মিশু, কি তুইও গম্ভীর গম্ভীর এক হাতে হিসু হেসে বলল, এখন বেবি কার কাছে? খালামণির কাছে। কবির বেবিকে মেঘার কোলে তুলে দিল। মেঘা বেবিকে কোলে এক হাতে বেবির দিকে তাকিয়ে থেকে বলল, তোমাদের বেবিকে একদম ওর মতো দেখা যায়। দেখো ওর ফেসটা, ওর চোখ জোড়া। কবি তাদের বাচ্চার দিকে তাকিয়ে বলল, খুঁজে পাওয়া যায়। মেঘার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়লো। মেঘা বেবিকে মিশুর কোলে দিয়ে বলল, তোমাদের এখন একা সময় কাটানো উচিত। আমি আসি। আপু তুই? থাক মিশু, পরে কথা হবে। মেঘা চোখের পানিটুকু মুছে বেরিয়ে গেল। ড্রাইভার ড্রাইভ করছে, মেঘা পিছনে চোখ বন্ধ থাকলেও তার চোখ দিয়ে পানি ঠিক বয়ে যাচ্ছে। মিশু বেবিকে কোলে নিয়ে আসে, পাশে কবির বসে আছে। জানো মিশু, এই কয়েক বছরে সব কেন জানি এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই ঠিক নেই। আপু কিভাবে সহ্য করছে বলতো? সহ্য করার ক্ষমতা ওর মধ্যে তৈরি হয়ে গেছে। এখন ও চাইলেও সহ্য না করে কিছুই করতে পারবে না। একের পর এক ঝড় এসে আপুর জীবনটা তছনছ করে দিচ্ছে। এভাবে আর কত? আমি জানি না মিশু, কিন্তু শেষটা ভালো হবে। মিশু কবিরের বুকে মাথা রাখলো আর তাদের মেয়ের দিকে তাকিয়ে ভুলে থাকার চেষ্টা করছে সবকিছুই। মেঘা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতর ঢুকতে আয়শা খালামণির সাথে দেখা হলো। তাকে দেখে মেঘা এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সোফায় গিয়ে বসলো। মেঘার মাথায় হাত দিয়ে আয়শা বেগম বলল, কি হয়েছে মা? কিছুই না খালামণি। বলবি না? খালামণি, কাপু তো আমায় এত ভালোবাসে, তো আমায় কিভাবে ভুলে যেতে পারে ও? বলো কিভাবে? কাব্য তো 1 মাস আগে হুঁশ ফিরে পেল। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর সাথে, তুইও কি সব ভুলে গেছিস? আমি ভুলে গেছি বলছো? এখনো মনে পড়ে সেই দিনটার কথা। আয়শা, তোর এত বড় সাহস, তুই আমার দিকে বন্দুক তাক করিস? এর শাস্তি তোকে পেতে হবে। কিন্তু তুই আমার একটা উপকার করেছিস, ওদের পালাতে দিয়ে এখন কি হবে বল? আমার লোকেরা ওদের গাড়িতে ধাক্কা দেবে। মেঘার মা বাবার মৃত্যু যেভাবে হয়েছে, ওর মৃত্যু সেভাবেই হবে। বিকট শব্দ করে ভেসে উঠল শরীফ চৌধুরী। আয়শা বেগমের দিকে ভূমিকা রাখল, নিজের অস্ত্র তুলে পুলিশ আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। শরীফ চৌধুরী ধরে একজন পুলিশ অফিসারকে গুলি করতে তাকে পাকড়াও করে ধরল পুলিশ। সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করে নিল। কবির এসে বলল, আজ তোমাকে নিজের বাবা ভাবতে ঘৃণা হচ্ছে, নিয়ে যান এই লোকটাকে। আয়শা বেগম দৌড়ে এসে কবিরের পাশে দাঁড়ালো। চল, আমাদের কাব্য আর মেঘাকে বাঁচাতে হবে। রোডের সাইডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে উল্টে পড়ে আসে। মেঘা আর কাব্যকে রক্তাক্ত অবস্থায় হসপিটালে নেওয়া হয়। কাব্যর মাথায় অনেক আঘাত পেয়েছে, তার উপর গুলি লেগে রক্ত পড়েছে প্রচুর। কাব্য অবস্থা ক্রিটিক্যাল ছিল মেঘার চেয়েও। মেঘা 7 মাস হসপিটালে ছিল। ধীরে ধীরে মেঘা যখন
চেতনা ফিরে পেল। মেঘার মুখে অক্সিজেন মাস্ক, চারিদিকে ঘুরে ঝাপসা চোখে সবকিছু দেখার চেষ্টা করছে মেঘা। মাথা ব্যথায় সে ঠিকভাবে মাথা তুলতে পারছে না। কাব্যের কথা মাথায় আসতে উঠে বসলো। নিজের হাতে লাইনগুলো টেনে টলমলে করে আসছে দরজার দিকে। দুজন নার্স ধরে নিল। আমার হাজবেন্ডের কাছে যেতে দিন আমাকে। ম্যাম, আপনি এত সুস্থ না, আপনি প্লিজ রেস্ট নিন। কি বলছেন আপনি? যেতে পারেন না। আপনি বুঝতে পারছেন না, আমি আমার কাব্যর কাছে যাচ্ছি। নার্সরা বাধ্য হয়ে ডাক্তারের পারমিশন নিয়ে মেঘাকে কাব্যর কাছে নিয়ে যায়। কাব্য পাশে বসিয়ে দিয়ে নার্সরা চলে যায়। কাব্য বেডে শুয়ে আছে, চুলগুলো কপালে পড়ে আছে। অবশ্য মাথায় সাদা কাগজের ব্যান্ডেজ, হাতে সুচ বিধানো সেলাইন আর পাম লাইন। মেঘা কাব্যর দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কাব্যর হাতটা ধরে বসে আছে মেঘা। মেঘা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল। ডাক্তার জানান কাব্য সুস্থ হতে অনেক টাইম লাগতে পারে। 1 বছরে ঠিক হয়ে যেতে পারে, আবার 5 বছরে সুস্থ হতে পারে। মেঘা কাব্যর পাশে থেকে যত্ন করে। মেঘার বিশ্বাস কাব্য মেঘা দৌড়ে আসে হসপিটালে। মেঘার পিছে আয়শা বেগম আর কবির এসেছিল। মেঘা দৌড়ে এসে কাব্যর হাত চেপে ধরলো। আপনি ঠিক হয়ে গেছেন, বিশ্বাস করতে পারছি না। কাব্য ভুরু কুঁচকে মেঘার দিকে তাকাতে মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। কাব্য মেঘার হাত থেকে নিউজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? এইভাবে আমার হাত ধরতে আপনার লজ্জা লাগছে না? মেঘা কাব্যর কথায় আকাশ থেকে পড়ল। কাব্য আবার বলল, ভাই, এই মেয়েটাকে এখানে কি করছে? আয়েশা খালামণি, তুমি জানো না আমি অচেনা মানুষজনদের এলাও করি না? মেঘা বাধ্য হয়ে চলে গেল। কাব্য আগে সবকিছু ভুলে গেছে। মনে করে তো ভালো নহয়। মেঘার সবকিছুই এলোমেলো হয়ে গেছিল। কিভাবে কাব্য তাকে বুঝতে পারে প্রশ্ন কত মেঘাকে প্রতিনিয়ত। বর্তমান সময় মেঘা আয়েশা পিছু ঘুরে দেখলো কাব্য দরজা ধরে অগ্নির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। মেঘা হাসার চেষ্টা করলো আর ঠায় চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো। আগে কিছু মনে নেই, এটা ঠিক মনে আছে। এইটা ওনার রুম, এটা ওনার গাড়ি, কবির ভাই হয়, আয়েশা খালামণি, সব মনে আছে। এই প্রিয়তাটা এত ভালোবাসলে যা হয়, এখন তাই হয়েছে। এই মেয়ে, তুমি আমার রুমে কি করছো? ভুরু কুচকে জিজ্ঞেস করলো কাব্য। আসলে কি বলুন তো, আমি আসলে আর নকল জানার একটু ইচ্ছা আমার নেই। শুধু এটা বলো, তুমি এইখানে কি করছো? আসলে ভুল করে ঢুকে পড়েছি। আচ্ছা, এই কথাটা বলতে তোমার এতক্ষণ সময় লাগে? না মানে, এই দেখো, এইসব না মানে ব্যা আমার সামনে বলতে আসবে না। আমার সাথে কথা বললে একদম পরিষ্কার করে কথা বলবা। দ্যাটস ক্লিয়ার? জি। এখন এখান থেকে বের হবে নাকি আমার রুমে থাকার ইচ্ছা আছে তোমার? ভুরু কুচকে বলল কাব্য। মেঘা লজ্জায় বের হয়ে যেতে লাগলো। মেঘা পা পিছলে পড়তে কাব্য মেঘার কোমর ধরে নিজের কাছে টেনে নিল। কাব্য এক ধ্যানে মেঘার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, রাবিশ, একটা কাজও ঠিক করে করতে পারো না? তোমাকে এখান থেকে যেতে বলা আমার ভুল হয়েছে। তুমি এখানে থাকো, আমি যাচ্ছি। বলে কাব্য রাগে চলে গেল। মেঘা রুম থেকে বের হতে ডাক্তার শেখের ফোন। মেঘা অনেক ভয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো ডাক্তার, বলুন। মিসেস চৌধুরী, আমরা মিস্টার কাব্য চৌধুরীর সব রিপোর্ট চেক করলাম। যা বুঝলাম তাতে মনে হয় আগের কিছুই ওনার মনে নাও আসতে পারে। দেখুন, কাব্য এখন মাস বরাবর আছে। তার জীবনের কিছুই সময় সে ভুলে গেছে, তাই এখন সেই সময়গুলো মনে না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি নিজের মনকে তৈরি করুন, সবকিছুই তো আর আমাদের হাতে নেই। ফোনটা রেখে মেঘা আনমনে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কিছু
বেজে থাকবে। এই বিশেষ সময়টা যে কত গুরুত্বপূর্ণ বহন করলো তার জীবনে সেটা কে বুঝবে। যখন সে কাব্যকে ভালোবাসতে শুরু করছে, বুঝতে শুরু করছে, তখন কাব্যকে দূরে নিয়ে গেল তার নিয়তি। কেন নিয়ে গেল? যখন দিবে না তখন কেন নিয়ে গেল? আমি কিভাবে নিজেকে বোঝাবো? আচ্ছা, কাব্যর অনুভূতিগুলো কি চেঞ্জ হয়ে যাবে? আমার প্রতি কি কোনো অনুভূতি কাজ করবে না ওর? মেঘা ফ্লোরে হাঁটু গিরে বসে মুখ চোখে কান্না করছে। নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকাতে দেখলো কাব্য তার পিছে দাঁড়িয়ে আছে। মেঘা উঠে দাঁড়ালো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো টুকটা পানি পড়ছে। কাব্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে বলল, এভাবে কান্না করছো কেন? না, কিছুই না। তোমার মন খারাপ? মেঘা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঠিক আছে, আর বিকালে আমি এক জায়গায় যাবো। তুমি যাবে? মেঘা হাঁ করে কাব্যর দিকে তাকালো। কি হলো? তুমি আমাকে এখানে দাঁড়িয়ে আছো কেন? একই না? ওকে, এখন প্লিজ আমার রুমটা ছেড়ে দিন। আমায় একটু একা ছাড়ুন। মেঘা আর কথা না বাড়িয়ে চলে গেল। নিজেকে বাসা নিয়ে আসা হয়েছে দুপুরের দিকে। নতুন বেবিদের জন্য বেবিকে নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিল মেঘা। বেবিকে ঘুম পাড়িয়ে নিচে নামলো। কাব্য এসে বলল, চলো। কাব্যর কথায় আয়শা বেগম অবাক হয়ে বলল, মেঘাকে কোথায় নিয়ে যাবে? আরে খালামণি, আমি একটু বের হব, তাই ভাবছি এই মেয়েটাকেও নিয়ে যাই। আমার কাছে এত টাইম নেই। মেঘা কাব্যর পিছু পিছু চললো। কাব্য মেঘাকে নাইট ক্লাবে নিয়ে আসলো। মেঘার নাইট ক্লাবে ঢুকে গা গুলিয়ে আসছে। কি বিশ্রী ডান্স করছে ছেলে মেয়ে সবাই, আবার সবার হাতে মদের গ্লাস। উফ, এ কোথায় আসলাম আমি? কাব্য মেঘাকে নিয়ে এক জায়গায় বসে মেঘার দিকে তাকিয়ে বলল, ও ফোনটা না, First blood. ওকে, তুমি তাহলে আমি তো টাকা আনি। সেটা তোমার ব্যাপার। রিং কাব্য মজা করে সেই গল্প জুড়ে দিল মেয়েগুলোর সাথে। মেঘার মেজাজ এখন খারাপ হচ্ছে। হুট করে একটা ছেলে এসে কাব্যর সাথে হাত মিলালো। তারপর মেঘার পাশে বসে কাব্যর সাথে কথা বলতে লাগলো। ছেলেটি বারবার মেঘার গা ঘেঁষে বসতে লাগলো। মনে হয় সে পারলে মেঘার কোলে চড়ে বসে যাবে। মেঘা ধীরে ধীরে সরে যেতে লাগলো। লোকটি ক্রমাগত মেঘার কাছে আসতে লাগলো। কাব্য একবার থেকে হাতে ইশারা করলো। লোকটি দূরে সরে আসলো। কাব্য বলল, তোমরা এখন যাও, সবাই চলে যাও। তো বলো কোনটা করবা তুমি? মেঘা রাগ করে উঠে দাঁড়ালো। ওইটার বলে ডাকলো। একজন চিকনা করে ছেলে এসে বলল, বলুন না। ওইটার নিয়ে আসলো দ্রুত গতিতে। কাজ করতে মেঘা নিজের গ্লাসে আর কাব্য গ্লাসে ঢাললো। নিজের গ্লাসটা কমপ্লিট করে ফেললো এক মিনিটে। কাব্য দিকে তাকিয়ে খান। কাব্য বাধ্য হয়ে খেয়ে নিল। মেঘা আর কাব্য তালমলা করে হেঁটে কাব্যকে নিয়ে বাসায় আসলো। রুমে সে কাব্যকে বিছানায় শুয়ে দিতে মেঘার উপর কাব্য পড়ল। মেঘাকে আরো কাছে টেনে নিয়ে কাব্য মেঘার ঘাড়ে মুখ ডুবালো। আস্তে আস্তে মেঘার ঠোঁটের ঠোঁট ডুবে এক নেশায়। সেই নেশা প্রেমের নেশা। আজ কাব্যর ছোঁয়া মেঘা পূর্ণতা পেল। স্বামী স্ত্রী চোখ খুলে কাব্য মেঘাকে নিজের বুকের মধ্যে পেল। কাব্য এক হাত মেঘার কোমর জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখতে এক ঝটকায় সরিয়ে ফেললো মেঘাকে। নিজের বুক থেকে সরিয়ে বিছানা থেকে নেমে ফ্লোরে বসে মাথা চেপে ধরলো। আর কাল রাতের কথা মনে করতে থাকলো। কিন্তু কিছুই মনে আসছে না। সব ঝাপসা ঝাপসা মনে হচ্ছে তার কাছে। কিন্তু নিজেকে এই অবস্থা আর মেঘার অবস্থা থেকে বেশ বোঝা যাচ্ছে কাল রাতে ওদের মধ্যে কি হয়েছে। কাব্য কিছুই ভাবতেছে পারছে না। নিজেকে নিজের দোষী বলে বোধ হচ্ছে। কিভাবে একটা মেয়ের সাথে সে এমন করতে পারে? এটা তো তার প্রথম ড্রিঙ্ক না যে সে এত বেসামাল বেপরোয়া হয়ে উঠেছে। এখন সে কি করবে? তার কি করার আছে? মেয়েটা এখন তার সাথে কিছুই করবে না তো? তাকে কি ছেড়ে দিবে? কাব্য এক মনে সব ভেবে চলেছে। তার চোখ মুখে চিন্তায় ছায়া ভাবনা ভাবতে মেঘার দিকে চোখ পড়তে দেখলো মেঘা শান্তির ঘুম ঘুমাচ্ছে। কাব্য এখন বিরক্ত রেখায় ফুটে উঠে ভাবছে,
কি মেয়ে আমার সাথে এত কিছুই করে, এখন কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? না, এভাবে মেয়েটাকে দোষ দেওয়া আমার ঠিক হচ্ছে না। মেয়েটা তো আমার জন্য প্রথম ড্রিঙ্ক করেছিল, তাই হয়তো আমার চেয়ে তার নেশা না কাটাই স্বাভাবিক। সব দোষ তোর কাব্য, তোর তোর। কাব্য মুখ ফুলিয়ে কান্নার ভান ধরে বসে রইল। মেঘার ঘুম ভাঙতে কাব্যকে নিচে বসে থাকতে দেখে ঘাবড়ে গিয়ে ভাবতে শুরু করে দিল। উনি তো আমার আর ওনার সম্পর্কটা ভুলে গেছে, তাই এই বৈধ সম্পর্কটাকে অবৈধ ভাবছে। এক দীর্ঘ নিঃশ্বাস চেপে ধরল মেঘা। সে কাব্যকে সব বলবে, আগের মতো কোনো কিছু মনের মধ্যে চেপে রাখবে না। মেঘা উঠে দাঁড়ালো, এক রাত সাহস নিয়ে এগিয়ে গেল কাব্যর দিকে। কাব্যর সামনে গিয়ে একটু বেড়ে বসে কাব্যর দিকে শান্ত চোখে তাকালো। মেঘা কিছুই বলতে যাবে তার আগে কাব্য ফট করে মেঘার হাত ধরে ফেললো আর জানি মেঘার মুখের গুলি করে নিয়ে বলতে লাগলো, আমায় প্লিজ ক্ষমা করে দাও। আপনি কি ক্ষমা চাইবেন না? আপনি আমার কথাটা। কাব্য মেঘাকে থামিয়ে দিল আর বলল, দেখো আমি যা করেছি আমি ভুল করেছি, আর দেখো আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই। নেশার ঘরে সব জাস্ট হয়ে গেছে। আমি একজনকে ভালোবাসি, আমি শুধু তাকে ছাড়া অন্য কাউকে নিজের জীবনে ভাবতে পারি না। তোমার প্রতি আমি অন্যায় করে ফেলেছি। আপনি কাউকে ভালোবাসেন? কাকে বাসেন? প্রিয়তা। কি বলে মেঘা এক হাত দিয়ে ভর কোলে ফ্লোরে পা ফেলে বসে পড়ল। কিছুক্ষণ চুপ করে থেকে আমি নিজে আপনার সাথে প্রিয়তার বিয়ে দেব, তাও আজ। মেঘা আর কিছু না বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ঝর্ণা নিচে মেঘা দাঁড়িয়ে আছে, পানিগুলো জোর ধাক্কায় গড়িয়ে গড়িয়ে পড়ল, কিন্তু আজ মেঘার চোখ থেকে কোনো পানি পড়ল আর ভালোবাসা ছিল তাও শেষ হতে চলেছে। আর কোনো কিছুই মেঘা আশা করে না, কোনো কিছুই না। যখন আশা নেই তখন হারাবার ভয়ও নেই। 30 মিনিট ধরে সবাই লিভিং রুমে গোল হয়ে বসে আছে, কারোর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে। আয়শা বেগম নিজের কোলে থাকা মিশুর মেয়েকে ঘুম পাড়াতে ব্যস্ততা দেখাচ্ছে, কিন্তু গাল ফুলিয়ে বসে আছে। একমাত্র কবির নিরাপত্তার বাঁধ ভেঙে পড়ল। দেখ মেঘা, তুই যা বলছিস তা বুঝলাম, কিন্তু তোর নিজের জীবনটার কথাটা কে ভাববে সেটা আমায় বোঝা। ভাই, কাব্য আমাকে ভালোবেসে কি পেয়েছে বলতে পারবে? আমার কাছ থেকে একরাশ ঘৃণা আর এত মানুষের ধোঁকা। এই জীবনে সুখে জীবনটা যেন মেঘা, তুই নিজেকে ভাগ্যে ছিল তাই। এটা ধরে নাও না ভাই, ভাগ্য ছিল তাই। কবির মেঘার দিকে তাকিয়ে হাফ ছেড়ে বসে পড়ল। সে আর মেঘাকে বুঝতে পারবে না এমনটা বোঝা যাচ্ছে তাকে দেখে। তুই কোথায় যাবি? মিশু, আমি এখন বর্তমানে একটা অনাথ আশ্রমে যাব, যেটা হয়তো আমার আসল ঠিকানা। আপু, তুই আমার মেয়েকে ছাড়া থাকতে পারবি? না পারলেও পারতে যে আমাকে হবে। অন্য কিছুই কি তুই ভাবতে পারিস না? না মিশু, এটাই হবে। আয়শা বেগম অনেকক্ষণ চুপ থেকে বলল, কাব্যের ভালোবাসা মেঘার প্রতি ছিল, আর এখন মেঘার ভালোবাসাটা কাব্য তোমাদের ভালোবাসা কিন্তু হয়ে গেছে, কিছুই দিয়ে ওঠা হয়নি তোমাদের। হয়তো লিখে রাখেননি, আবার লিখে রেখেছেন অন্যভাবে। আয়শা বেগম আর কথা বাড়ালেন। তিনি খুব মেঘা প্রায় মোটামুটি সব ব্যবস্থা করে ফেলেছে। 10 খবর দিয়েও পাল্লা থেকে সেজে তবে আসবে, এটা ভেবে ভেবে নিজের রুমে অস্থিরতার পায়চারি করছে কাব্য। এর কোনো মানে হয় বলো? সাধারণ একটা বিয়ে হচ্ছে, এত সাজসজ্জা এরই বা কি আছে? কিছুই বলছে না যে। আর মেঘা কাব্যকে দেখছে, প্রাণ ভরে দেখছে। কাব্যকে সবুজ রঙের সুতি ফর্সা গায়ের রংটা আরো গাঢ় লাগছে, সাথে ডার্ক গোলাপি ঠোঁটগুলোর অস্থিরতার কাঁপাকাঁপি বড্ড মন কাটছে মেঘার। কাব্যর 2-3 দিন ডাকে মেঘা ভাবনা চিন্তা ফেলে বলল, কি হুম? আমি এত কথা বলে যাচ্ছি, তার রিপ্লাই হিসেবে শুধু তুমি হুম হুম বলছো। তুমি
মেঘা এবার কাব্যর দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কি অদ্ভুত না? যে কোনো সময় যে কারোর সাথে হয়ে যেতে পারে, আর ভালোবাসার জন্য ম্যাডনেস কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না, তাই না? মেঘার কথার মধ্যে জানি কেউ জোর করে ঢুকে পড়লো আর বলল, নিচে বউ, কাজী সাহেব এসে গেছে, নিচে আসো। বলেই নিজের ব্যস্ততার সুরে কোথায় মিলে গেল সে জানে। মেঘা ধিমি ধিমি পায়ে হেঁটে কাব্যর কাছে গেল, তার হাত ধরে নিয়ে যাচ্ছে। মেঘা যেতে যেতে বলল, ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের বন্ধন। আপনার যে ছোট্ট হৃৎপিণ্ডটা আছে না, সেটার ধূপগানি যখন শুনতে পাবেন, অনুভব করতে পারবেন, ঠিক তখনই নিজের ভালোবাসাটাকে অনুভব করতে পারবেন। যখন সে আপনার কাছে থাকবে, তখন ধক ধক শব্দ আপনার কান অব্দি ভেসে চলে আসবে, জানান দিবে যে প্রিয় এসে গেছে। কাব্য থমকে দাঁড়ালো। মেঘা মুচকি হাসছে। মেঘা কাব্যর হাত ধরে প্রিয়তার পাশে বসিয়ে দিল। এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, নিজের সব দায়িত্ব থেকে আমি মুক্তি পেলাম। আজ হয়তো ভালোবাসার আরেক অধ্যায় শুরু হবে। মেঘা কথা বলেনি। কাব্য যে তার দিকে তাকিয়ে আছে সেদিক খেয়ালও করলো না। সে চলল তার নিজের ঠিকানা। পিছুই ঘুরে সে দেখছে না, আর দেখার সময় তার নেই। পিছু সে ঘুরবে না। মেঘার কানে মেঘার পিছু শুনতে চায় না। তার জোর পায়ে দুটো বাইরে চলে আসে। সে হেঁটে চলেছে, তার শাড়ির আঁচল যে রাস্তায় বয়ে যাচ্ছে তার দিকে তার কোনো খেয়াল বোধহয় আর তার নেই। রাস্তার মানুষজন কোনো কিছুই তার চোখে পড়ছে না। তার রাস্তা মনে হয় সেটা পথ বয়ে যাচ্ছে তো যাচ্ছে। পিছন থেকে এক গাড়ি যে ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে ছুটে আসছে তাও সে খেয়াল করছে না। ঠিক গাড়ির একটু পাশ কাটিয়ে কেউ একজন মেঘাকে টেনে নিজের বুকের মধ্যে নিয়ে এসে ফেললো। মেঘা রেগে গিয়ে তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ধাক্কা মারতে লোকটি একটু দূরে সরিয়ে দিয়ে দাঁড়ালো। মেঘা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি এখানে? মেঘা, আমায় ছেড়ে প্লিজ যেও না, প্লিজ। আপনার তো প্রিয়তা আছে। কিসের প্রিয়তা? ও শুধু আমার বান্ধবী। এই 1 মাসে যখন আমার সবাইকে চিনতে বড্ড কষ্ট হচ্ছিল, তখন ও আমাকে এসে প্রপোজ করে। আর এই জন্য আপনাকে বিয়ে করতে যাচ্ছিলেন? তাই আমি আমার অনুভূতিগুলোকে বুঝতে পারি। কি করবো বলো? হসপিটালে বেডে শুয়ে আমার কিছুই মনে আসছিল না। আমি কিভাবে সেখানে এসেছি, কেন এসেছিলাম, কি হয়েছিল আমার সাথে, আমার যেখানে কিছুই লেখা পৃষ্ঠার মাঝে মুছে গেছে, কিছুই আর রয়ে গেছে পাকা পৃষ্ঠা। কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে ছিলে তখন পর্যন্ত আমি ভালো ছিলাম, কিন্তু যখন তুমি আমার কাছ থেকে দূরে যাচ্ছিলে তখন খুব কষ্ট হচ্ছিল। আমার নিঃশ্বাস আটকে আসছিল, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাচ্ছে। আমি জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছিলাম। তখন শুধু তোমার মুখটা ভেসে উঠেছে আমার চোখের সামনে, শুধু তোমার। আর দেরি করতে চাই না, সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্য দিয়ে বলছি আই লাভ ইউ। কাব্য আর শক্ত করে বলল মেঘাকে আর বলল, আই লাভ ইউ টু। আমি আপনাকে ছাড়া ঠিক তার ফার্স্ট ব্লাড। আর কাব্য বলল, আপনি আমার শুধু অনুভূতিগুলো জেগে উঠছে, আর তারা আমার মস্তিষ্ক হৃদয় স্পন্দনে জোর সর্বেন্দ্রিয় করে বলছে তুই আমার। মেঘা কাব্য থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি যে আপনার বউ, এটা আপনার মনে পড়বে না কোনোদিন? কি তুমি আমার বউ? তুমি মিসেস মেঘা কাব্য চৌধুরী? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে সারা জীবন এটা আপনার মনে আসবে কিনা শুনবো। আচ্ছা, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমাদের কি বাল্য বিবাহ হয়েছিল নাকি? কি বলবেন আপনি? আচ্ছা মানলাম, রাগ হতে হবে না, একটা কথা বলবো। বলুন, কি বলবেন? এই নিয়ে আমাদের মুখ ঘুরিয়ে বলল, জানি না। জোরে পালানোর চেষ্টা করেছে, আর কাব্য তার পিছু পিছুই আসছে। খুনসুটি ভালোবাসা নিয়ে শেষ হলো আরেকটি গল্প। পরবর্তী গল্প আসছে রংবার, এক ভালো লাগবে অবশ্যই।